শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। তো আজকে আমরা দ্বিতীয় পত্রের অধ্যায় 1 সম্ভাবনার সিকিউর উপর ক্লাস নিব। তো আমাদের স্ক্রিনে প্রথম যে সিকিউটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 17 সালে এসেছিল। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিবারেই এই অধ্যায় থেকে 2টা এবং কমপক্ষে 2টা তো আসেই। তো খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা গুরুত্বের বিবেচনায় বলি পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেই ম্যাথটা সলভ করব। তো ম্যাথের যে প্রশ্নটা আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে এবং তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো চলেন আমরা শুরু করে দিই, হ্যাঁ কথা না বলে। আমরা সবাই সাথে ক্যালকুলেটর নিব এবং আম, খাতা ক্যালকুলেটর যা যা লাগে সেটা নিয়েই বসো, ঠিক আছে? পুরোটা ক্লাস জুড়ে থাকবে আশা করি সবাই। তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে। প্রথম প্রশ্নটা কি বলেছে যে রুমার কাছে 5টি লাল বল, 4টি সাদা বল আছে। রুমা 2টি বল দৈবভাবে নির্বাচন করে বা দৈবভাবে চয়ন করে, এই কথাটা বলতে পারে। চয়ন মানে কি? চয়ন মানে বাছাই বলতে পারো, হ্যাঁ। চয়ন করা, বাছাই করা, হ্যাঁ। দৈবভাবে নির্বাচন, বাছাই, চয়ন কথাগুলো বলতে পারে। প্রশ্নে তোমার বলতে পারে কি কি, আমি একটু লিখে রাখি। তোমার এখানে চয়ন বলতে পারে, নির্বাচন না বলে চয়ন করা বলতে পারে, বাছাই করা বলতে পারে, হ্যাঁ। এই কথাগুলো বলতে পারে। দৈবভাবে বলতে তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য এখানে কিন্তু কি কাজ করে নাই, পুরোপুরি র্যান্ডম। সে জানে না যে কি আসবে, এরকম ভাবে সে 2টা বল নির্বাচন করেছে বা চয়ন করেছে বা বাছাই করেছে, ঠিক আছে? প্রশ্ন যদি এরকম শব্দ একটু পার্থক্য হয় তাহলে আশা করি সমস্যা হবে না, একই কথা বুঝায় এগুলা। তো আসেন প্রথমটা কি বলেছে আমাদের। প্রথম কতে কি বলেছে, নমুনা বিন্দু কি? নমুনা বিন্দু কি? তাহলে নমুনা বিন্দু কি কাকে বলে আমরা একটু বলে ফেলি, চলেন। নমুনা বিন্দু কি? নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানই হচ্ছে এক একটি নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদান এক একটি নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্র কাকে বলে সেটাও আমরা জানি। তো আমরা পাশাপাশি যা যা লাগবে ওগুলো আমি বলবো। তাহলে নমুনা বিন্দু কি? নমুনা বিন্দু এই জ্ঞানমূলক অনুধাবনমূলকগুলা আমার একটা শীট আছে, শীটে ওগুলো বিস্তারিত লিখে দিয়েছি, সবগুলোই কমন পাবে আশা করি। তো নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে। আরো অনেকভাবে বলা যায়, আমি শর্টকাট করে বললাম। বা এভাবে বলতে পারি যে কোন একটা দৈব পরীক্ষার দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্রের অন্তর্গত যে কোনো ঘটনার বা নমুনা, এভাবে বলা যায় কোন একটা দৈব পরীক্ষার অন্তর্গত সকল ফলাফলই এক একটি নমুনা বিন্দু, এভাবে বলা যায়, কেমন? তো নমুনা ক্ষেত্রে প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে, এতটুকু বললো এনাফ। আচ্ছা, খ নাম্বার কি বলছে যে এই ঘটনার সম্ভাবনা 0.83। আচ্ছা, আমরা একটু বলার কথা ছিল যে নমুনা ক্ষেত্র কাকে বলে, অনেকে হয়তো বা জানো না, আমি একটু বলে দিই, এটা কিন্তু এক্সট্রা পার্ট, হ্যাঁ। নমুনা ক্ষেত্র কাকে বলে? নমুনা ক্ষেত্র হচ্ছে কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলকে নিয়ে যে সেট গঠন করা হয় তাকে নমুনা ক্ষেত্র বলে। কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলকে নিয়ে যে সেট গঠন করা হয় তাকে নমুনা ক্ষেত্র বলে, ঠিক আছে? তাহলে এটা অনেক সময় ডেফিনিশন আকারে আসে। তারপরে তুমি বলো, এবার এখানে একটা কথা আসলো যে দৈব পরীক্ষা কি? তো দৈব পরীক্ষাটা আমি মুখে একবার বলে দিই যে দৈব পরীক্ষা জিনিসটা অনেক হয়তো নাও বুঝতে পারো, তো একসাথে এটাও হয়ে যাক। কেমন? দৈব পরীক্ষাটা কি? দৈব পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকবে, প্রতিটি ফলাফলে একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে এবং নির্দিষ্ট একটি চেষ্টায় কোন ফলাফলটি আসবে তা নির্দিষ্ট করে বলা যায় না বা নিশ্চিত করে বলা যায় না, এই ধরনের পরীক্ষাকে আমরা দৈব পরীক্ষা বলি। আরেকবার বলি, একটু বড়, সো আমার কথাটা শুনে লিখে নিতে পারো অথবা বইতে আছে। তো দৈব পরীক্ষা কাকে বলে? দৈব পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যে পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকে
এবং প্রত্যেকটা ফলাফলে একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, কিন্তু একটা নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটি আসবে তা নিশ্চিত করে বলা যায় না। এরূপ পরীক্ষাকে দৈব পরীক্ষা বলে। ঠিক আছে? আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। তো অনেকগুলো জিনিস বলা যায়। তাহলে পরীক্ষা কাকে বলে? তাই না? আচ্ছা, সামনে আসবে। খ নাম্বার কি বলছে প্রশ্নটা? যে ঘটনা ঘটার সম্ভাবনা 0.83। তাহলে কি ধরনের ঘটনা? আমি এটা একটু ব্যাখ্যা দিব এবং বলে দিব, তোমরা এটা গুছিয়ে লিখবা, বা যদি গুছিয়ে লিখতে হয় তাহলে তুমি আমার শিটটা আছে, শিটে ওইটা পেয়ে যাবে। যেহেতু এটা মোটামুটি বড়, তো লিখতে গেলে আমার সময় বেশি লাগবে। তাহলে আমি একটু বলি, কি ধরনের? তাহলে এই ঘটনার সম্ভাবনা কত? 0.83। আচ্ছা, 0.83। এখন আমরা জানি যে কোন একটা ঘটনার সম্ভাবনা যদি 0 হয়, এটা হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা বলি আমরা। কোন একটা ঘটনার সম্ভাবনা যদি 1 হয়, এটাকে আমরা বলি নিশ্চিত ঘটনা। আর যদি সম্ভাবনার মানটা 1 এর থেকে ছোট হয় কিন্তু 0 থেকে বড় হয়, মানে 0 এবং 1 এর মাঝামাঝি বা মধ্যবর্তী কোনো মান থাকে, ওটাকে আমি বলি অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা। তাহলে দেখো তো, আমাদের যে প্রশ্নে যেটা বলেছে, সেখানে এই ঘটনার সম্ভাবনা কত? 0.83। তো 0.83 বুঝে যাচ্ছে এটা হচ্ছে কি 0 থেকে বেশি, 1 থেকে কম। তাহলে এটা কোনটার মধ্যে পড়বে? অনিশ্চিত ঘটনার মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে অনিশ্চিত ঘটনা কাকে বলে? তো তুমি প্রথমে লিখে দিবা যে এই ঘটনাটি অনিশ্চিত ঘটনা। ব্যাখ্যা দিবা। ব্যাখ্যাটা কি? অনিশ্চিত ঘটনা কাকে বলে? সেটা লিখে দিবা। সেটা কি লিখবা? অনিশ্চিত ঘটনা হচ্ছে যেই ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, এই ধরনের ঘটনাকে আমরা বলি অনিশ্চিত ঘটনা। আর অনিশ্চিত ঘটনার মান 0 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে যেহেতু এই ঘটনার মান 0.83, যা 0 থেকে এবং 1 এর মধ্যবর্তী আছে, তাহলে এই ঘটনাটি একটি অনিশ্চিত ঘটনা। সাজায় বলে দিলাম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমি একটু কমেন্ট চেক করি। আচ্ছা, এবার আসো, আমরা এই পড়াটাতে চলে যাই। এবার আমরা ম্যাথ করব। গ নাম্বারটা কি বলছে? যে রুমা কর্তৃক নির্বাচিত বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা বল, হ্যাঁ। তো আমরা এই ম্যাথটা কিভাবে গুছিয়ে লিখবো? তাহলে আগে আমরা লিখে দিব যে কয়টি বল আছে। হ্যাঁ? লাল 5টি, সাদা 4টি। লিখো। তাহলে সাদা বল, লাল বল। সাদা বল কয়টি? 4টি আর 5টি। সাদা বল হচ্ছে 4টি, 5টি। তাহলে মোট বল কত? মোট বল হচ্ছে 9টি। ঠিক আছে? তো ওখান থেকে বল কয়টা উঠানো হয়েছে বলো তো? 2টা বল চয়ন করা হয়েছে। তাহলে আমাকে বলছে 2টা বলে কি হইতে হবে? সাদা হইতে হবে। তাহলে আসেন, তাহলে আমরা একটু বলে নিই যে মনে করি সাদা বল দুটি সাদা হওয়ার ঘটনা এ। তো এটা ঘটনা ধরে নিই না। মনে করি বল দুইটি সাদা হবার ঘটনা হচ্ছে এ। তাহলে এ সম্ভাবনা বের করব। তো বলের ক্ষেত্রে সম্ভাবনা কিভাবে বের করে? দেখো, নিচে হবে মোট বাছাই। নিচে হবে কি? মোট বাছাই। মোট বাছাই মানে হচ্ছে 9টা বল থেকে 2টা বল তুমি কত উপায়ে বাছাই করতে পারবা। আর এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করি? 9c2, 9c2। তারপরে যেহেতু বল দুটো কি বলছে ওরা? সাদা হইতে হবে। কি হইতে হবে? সাদা হতে হবে। তাহলে আমাদের কাছে সাদা বল আছে কয়টা? সাদা বল আছে 4টা। তাহলে এই 4টা থেকে নিশ্চয়ই 2টা আসবে। তো এই 4টা থেকে 2টা বল বাছাইয়ের উপায় হচ্ছে এইটা, 4c2। ঠিক আছে? তাহলে বলের ক্ষেত্রে সম্ভাবনা কিভাবে বের করবা? নিচে হবে মোট বাছাই, উপরে হবে অনুকূল বাছাই। আমি একটু বলে দিই। বলের ক্ষেত্রে, হ্যাঁ, বলের ক্ষেত্রে এখানে একটু কালার পেন দিয়ে লিখে দিই, অনেকে বুঝতে পারবে এর জন্য। তো বলের ক্ষেত্রে কিভাবে সম্ভাবনা বের করবা? যেমন একটা ঘটনার সম্ভাবনা হবে এরকম, উপর হবে অনুকূল বাছাই, অনুকূল বাছাই, আর নিচে হবে মোট বাছাই। ঠিক আছে? তাহলে মোট বল কয়টা সেটা থেকে বল বাছাই করবা, আর উপরে থাকবে তুমি যে কালারটা চাচ্ছ, হ্যাঁ, যে শর্তটা চেয়েছে সেই শর্তের অনুকূলে বাছাই। কেমন?
তাহলে আসেন আপনারা ম্যাথ করে ফেলেন। ওকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি। সবাই খাতা কলম নিয়ে এটা করে ফেলেন, হ্যাঁ? তো আমার সাথে সাথে করো। 4C2 6 আসে, আর 9C2 36। তাহলে রেজাল্ট হচ্ছে 1/6। ঠিক আছে, তাহলে বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত? আমাকে জিজ্ঞেস করছে বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে সুতরাং বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা 3 নাম্বার পেয়ে যাবে। ছোট্ট একটা জিনিস করলে 3 নাম্বার। সুতরাং বল দুইটি সাদা হবার সম্ভাবনা হচ্ছে 1/6। এটা হচ্ছে আমার আনসার। শেষ। 3 নাম্বার পেয়ে যাবে। এতটুকু, এত বেশি লিখতে হবে না, এতটুকু লিখলে এনাফ। ওকে, তারপর আমাদের কি বলছে দেখি, গ নাম্বারে যাই। গ নাম্বার বলছে বল দুটি একই রঙের এবং ভিন্ন রঙের পাওয়ার ঘটনা দুটি সম্পূর্ণ ঘটনা কিনা সম্ভাবনা ভিত্তিতে মন্তব্য করো। তাহলে এখানে আমার মাথায় রাখতে হবে এখানে কি বলেছে, এই যে সম্পূর্ণ ঘটনা কিনা, সম্পূর্ণ ঘটনা, আমি একটু লিখে দিব যে সম্পূর্ণ ঘটনা বললে তুমি কি প্রমাণ করতে চাইবা। একই রঙের ভিন্ন রঙের, তো চলেন প্রথম কাজ হচ্ছে একই রঙের এবং ভিন্ন রঙের সম্ভাবনাটা বের করে ফেলি। গ নাম্বার, আমাদের কাছে বল কিন্তু কয়টি আছে, সাদা আছে 4টি আর লাল আছে কয়টি, 5টি জানা আছে। হ্যাঁ, মোট বল 9টি জানা আছে। বল কয়টা চয়ন করছে, 2টা বল চয়ন করছে। এখন আমাকে আগে বের করতে হবে বল দুটো একই রঙের। একই রঙের মানে কি বলতো, একই রঙের বলতে বুঝায় কিন্তু 2টা বলই সাদা আবার 2টা বলই লাল। যদি 2টা বলই লাল আসে তাও কিন্তু একই রঙের হলো, 2টা বল সাদা আসলেও একই রঙের হলো। ঠিক আছে, সো আমরা ওইটা বের করবো। তো চলেন আমরা ধরে নিই, যে ধরি দুটো ঘটনা বলি, ধরো বি। বি কি, বি হচ্ছে বল দুইটি একই রঙের হওয়ার ঘটনা। বল দুইটি একই রঙের হবার ঘটনা। আর একটা সি ধরে নিলাম, সেটা হচ্ছে বল দুইটি ভিন্ন রঙের হওয়ার ঘটনা। ভিন্ন রঙের হবার ঘটনা। ঠিক আছে, বি আর সি কে ডিফাইন করে নিলাম। তো এবার বিটা বের করব। তো প্রবাবিলিটি বি, বি, বি মানে কি ধরছি, একই রঙ হওয়ার ঘটনা। এখন একই রং, বল আছে কয় রঙের, 2 রঙের, লাল এবং সাদা। তাহলে আমার বল দুটো যদি লাল আসে তাও আমি বলবো একই রঙের আসছে, আবার বল দুটো যদি কি আসে, সাদা আসে, আমি তাও কিন্তু একই রঙের বলবো। তাহলে আমাকে এটা দুই ভাবে সম্ভব, বল দুটো একই রঙের হওয়া এটা দুই ভাবে সম্ভব। তাহলে এক হচ্ছে কি, বল দুইটি, বল দুটি লাল দিলাম, আর একটা কি, বল দুটি সাদা। দুইটা আমাকে হিসেব করতে হবে। তো আসেন প্রথমে আমরা বল দুটি লাল হওয়ার সম্ভাবনা বের করে ফেলি। তো বল দুটি লাল, ওই যে বললাম বলের ক্ষেত্রে সম্ভাবনা কিভাবে বের করবা, তাহলে নিচে হচ্ছে মোট বাছাই, মোট বল আছে 9টা, 9টা থেকে 2টা নিলাম। আর লাল বল আছে কয়টা, 5টা, 5টা থেকে 2টা নিব। এবার সাদা বল, বল দুটি সাদা, এই যে কিছুক্ষণ আগে আমরা করছি। বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত, ডিরেক্ট এখানেই আমরা আছে যে 1/6, তাই না? আচ্ছা, তারপর আমি একটু করে দেখাই। সাদা বল আছে 4টা, তার থেকে 2টা আসবে, আর মোট বল আছে 9টা, তার থেকে 2টা আসবে। তাহলে নিচে হচ্ছে 36, উপরে হচ্ছে তোমার 20, 10 আসবে, সরি 10। আর ওটার মানে আমরা 1/6 কিন্তু গতেই পেয়েছি। তাহলে এখানে কত হচ্ছে, 10 ডিভাইড বাই, ওকে 2 দিয়ে ডিভাইড করলে 5, 18, আর যায় না। আচ্ছা, এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। এখানে 18 প্লাস 1/6, তাহলে টোটাল রেজাল্টটাকে আমি ক্যালকুলেটর দিয়ে দিই। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলিও, তাড়াহুড়া করার, ভুল করাচ্ছে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলিও, হাতে করতে গিয়ে অনেক ভুল করে। তাহলে 0.44, 0.44, হ্যাঁ, এটাই শেষ। এটাকে এইভাবে লিখতে পারো, অথবা কেউ যদি লসাগু করো, করলে রেজাল্ট আসবে 4/9, আর এটা মানে হচ্ছে 0.44। যে কোনোভাবেই তুমি এখানেও আনসার শেষ করলে সমস্যা নেই, এখানে আনসার শেষ করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি বের করলাম, বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা পেয়ে গেছি 0.44। হ্যাঁ,
বা 4/9। তো এক্ষেত্রে আমি একটু বলি, একটু একটু সতর্কতা হচ্ছে কি, আমার মতে আমার সাজেশন থাকবে তোমরা এই ক্ষেত্রে এই ফরম্যাটে রেখে দিলে বেটার। হ্যাঁ, এই ফরম্যাটে রেখে দিলে বেটার, ভগ্নাংশকারে রেখে দিও, কেমন? আচ্ছা, এবার আমরা বের করবো কি, আমাকে বলছে বল দুটি ভিন্ন রঙেরটাও বের করতে হবে। ভিন্ন রং মানে কি বলতো, দুইটা বল উঠাচ্ছ, দুইটা বল তুমি উঠাচ্ছ, তাহলে ভিন্ন রং কখন হবে? বলের কালার আছে দুইটা, মানে দুই রঙের বল আমার কাছে আছে, লাল আর সাদা। তাহলে একটা বল যদি লাল আসে, একটা বল যদি সাদা আসে, তাহলে তো আমি বলবো ভিন্ন রঙের, তাই না? তার মানে একটা বল কি হতে হবে? লাল হতে হবে, একটা বল সাদা হইতে হবে, তাহলে সেটা ভিন্ন রঙের। তাহলে চলেন আমরা প্রবাবিলিটি সি বের করে ফেলি। তাহলে সি হচ্ছে কি ধরছিলাম, যে বল দুটি ভিন্ন হওয়ার ঘটনাকে আমরা সি ধরছি। তাহলে সমান কত হবে? নিচে হবে মোট বাছাই 9c2, গুড 9c2। এখন এখন দেখেন, তো বল দুটি কি হবে? ভিন্ন রঙের। তো ভিন্ন রঙের হতে হলে একটা বল হতে হবে লাল, একটা বল হতে হবে সাদা। তো লাল বল আছে কয়টা? 5টা। 5টা থেকে আসবে একটা গুণ, আর 4টা বল থেকে 4টা সাদা বল থেকে আসবে আরো একটা, মোট 2টা হয়ে গেছে, মোট 2টা হয়ে গিয়েছে। দেন হয়ে গেল, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা ক্যালকুলেশন করে দিই, 5 4 20 আসবে, 20/36। তো কাটাকাটি করলে কত হয়? যদি ছোট করি, আরো ছোট করে ফেলি, ছোট করলে হচ্ছে 10 18, আরো 2 দিয়ে যাচ্ছে 5 9, তাহলে 5/9। কেমন? 5/9 হচ্ছে আমার বল দুটি ভিন্ন হওয়ার সম্ভাবনা। এখন আমাকে বলছে বল দুটা, এই যে বল দুটা একই রঙের এবং ভিন্ন হওয়ার ঘটনা, একই রঙের হওয়ার ঘটনা এবং ভিন্ন রঙের হওয়ার ঘটনা দুটা কি কিনা, সম্পূর্ণ কিনা। যদি সম্পূর্ণ বলে তাহলে দেখো, যদি দুইটা ঘটনাকে ওরা সম্পূর্ণ ঘটনা কিনা যাচাই করতে বলে, আমরা কি করব? সম্পূর্ণ এবং সম্পূরক, সম্পূর্ণ এবং সম্পূরক এই দুটো কথা যদি বলে প্রশ্নে, তাহলে আমরা কি করব? ওই দুইটা ঘটনাকে যোগ করব, ওই দুইটা ঘটনাকে যোগ করব, করে দেখব ওয়ান হয় কিনা। কি হয় কিনা? ওয়ান হয় কিনা আমরা দেখব। যদি ওয়ান হয় তাহলে ঘটনাদ্বয় সম্পূর্ণ হবে, আর যদি না হয় তাহলে সম্পূর্ণ হবে না। ক্লিয়ার রেখে নেন। তাহলে প্রশ্নে যদি সম্পূর্ণ বলে, সম্পূর্ণ ঘটনা বা সম্পূরক ঘটনা, সম্পূরক ঘটনা, সম্পূর্ণ বা সম্পূরক, কিন্তু এই দুটো কনসেপ্ট কিন্তু আবার আলাদা, কিন্তু প্রমাণ করার সময় এটা তুমি পাবা। তাহলে যদি কখনো সম্পূর্ণ বা সম্পূরক ঘটনা বলে, দুইটা ঘটনাকে যাচাই করতে বলে, তাহলে আমরা কি করবো? ওই দুইটা ঘটনা আলাদা করে সম্ভাবনা বের করে যোগ করে দিব, যোগ করে দিয়ে দেখবো সেটা ওয়ান হয় কিনা। ঠিক আছে, তো আমরা এখানে একটু যোগ করে দিই, দেখি। তার ঘটনা দ্বয়ের যোগফল, ঘটনা দ্বয়ের সম্ভাবনার যোগফল, সম্ভাবনার যোগফল কত কত? তাহলে প্রবাবিলিটি এ প্লাস, আর এ না, আমরা কি ধরছি? বি ধরছি। আচ্ছা, পড বি আসছে, এ দেখো তুমি এখানে এ বিও ধরতে পারো, ইচ্ছা মতো ধরতে পারো, যেহেতু আমি এ আগে একবার ধরে ফেলছি এই জন্য আমি আর এটা এখানে ধরে নেই, বি এস সি ধরছি। আচ্ছা, এখানে 4/9, এখানে থাকছে 5/9, তাহলে লসাগু করলে 4 + 5, তাহলে থাকছে কত? 9/9 = 1। তাহলে যেহেতু 1 হয়েছে, তাহলে অতএব ঘটনা দেখি সম্পূর্ণ ঘটনা। তাহলে আমি লিখে দিব অতএব, অতএব বলদ্বয়, প্রশ্নের সাথে মিলে লিখে দিবা, বলদ্বয় একই রঙের ও ভিন্ন রঙের হবার ঘটনাদ্বয় সম্পূর্ণ ঘটনা। ঠিক আছে, দেখানো হলো, শেষ। আশা করি বুঝতে পারছো। সহজ, একদম সিম্পল, মিনিমালিস্টিক, কোনো লেখা, একটু এক্সট্রা লেখার কোনো প্রয়োজন নেই, যতটুকু চেয়েছে তুমি ততটুকু লিখবা। ঠিক আছে, আমি এতটুকু মধ্যে করছি, আমি একটু কমেন্ট চেক করি, দেখি কারা কারা এইটা বুঝছো, কারা কারা আমরা 1 নাম্বারটা বুঝে ফেলছি, একটু কমেন্ট করে জানাও। তাহলে আমাদের এই ক্লাসটা, এই ক্লাসগুলো কাদের জন্য? যারা আমরা মোটামুটি এই অধ্যায়টা পড়েছি, তারা একটু সিকিউ গুলো সলভ করে সিকিউ সম্পর্কে একটা আইডিয়া নিবা, তাদের জন্য। ঠিক আছে, তো গট ইট, বুঝতে পারছি। এবার আমরা পরবর্তীটাতে চলে যাব। ওকে, বোর্ডে, ওকে, তোমরা এখন দেখতে পাচ্ছ আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি, সেটা 17 সালে এসেছিল, ভিন্ন কিছু বোর্ডে এসেছিল।
তো সেই বোর্ডের প্রশ্নগুলো আবার আমরা একটু দেখি, পড়ে দেখি কি বলে। হ্যাঁ, খুব সহজ একটা। বলছে কি, সিয়াম ও কিয়াম দুই ভাই, সিয়াম ও কিয়াম দুই ভাই তারা একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলো। কি কি নিক্ষেপ করছে? একটা মুদ্রা নিক্ষেপ করছে আর একটা ছক্কা নিক্ষেপ করছে। তো তারা বলল যে মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা ও ছক্কা হতে বিজয় পাওয়ার ঘটনাদ্বয় স্বাধীন। তাহলে এখানে কথা আছে। সো আমি একটু মার্ক করে রাখি, এটা থেকে আমার ঘ নাম্বারটা করতে বলবে। সো এটা আমি একটু মার্ক করে রাখবো। তারা কি বলছে? একজন বলছে মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা, আরেকজন বলছে ছক্কা হতে বিজয় সংখ্যা পাওয়ার ঘটনা। দুইটা ঘটনা বলছে, কেমন? তো দুইটা ঘটনা স্বাধীন দেখাতে বলছে। ওকে, দেখা যাক এটা আমাদের ঘ নাম্বারে গিয়ে কাজে লাগবে, ঘ নাম্বারে গিয়ে কাজে লাগবে। আমি কমেন্ট চেক করি। আচ্ছা, তাহলে এখানে প্রথমে হচ্ছে চেষ্টা। চেষ্টা কাকে বলে? চেষ্টা কাকে বলে? কে কে বলতে পারবে? চেষ্টা বা ইংলিশে আমরা বলছি ট্রায়াল। চেষ্টা কাকে বলে? চেষ্টা হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটি কাজ একবার করাকে আমরা চেষ্টা বলবো। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটি কাজ একবার করাকে চেষ্টা বলে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটি কাজ একবার করাকে কি বলবো? চেষ্টা বলবো। ঠিক আছে, তারপরে আসেন। এবার কি বলছে? স্বাধীন ঘটনা কি বর্জনশীল ঘটনা হতে পারে? সেটা ব্যাখ্যা করো। সুন্দর একটা প্রমাণ। এটা কিন্তু এমসিকিউতে আসে। মনে রাখবা, কোনো দুইটা ঘটনা এট টাইম স্বাধীন আবার বর্জনশীল হতে পারে না। দুটি ঘটনা এট টাইম স্বাধীন এবং বর্জনশীল হতে পারে না। তো ঠিক আছে, এই এক্সপ্লেনেশনটা আমরা ম্যাথমেটিক্যালি দিব বা একটু প্রুফ আকারে দিব। চলেন আমি এটা করে দিই আপনাদেরকে। লিখেন। করতে করতে আমরা বাকিটা বুঝাবো, কেমন? তো এখানে কি বলছে যে দুটি ঘটনা স্বাধীন আর বর্জনশীল একসাথে হয় কিনা। তো আমরা দুটো ঘটনা বিবেচনা করি। তো দুইটা ঘটনা বিবেচনা করবো যে কোথাকার থেকে দেবো, একটা নমুনা ক্ষেত্র থেকে নেবো, কেমন? একটা নমুনা ক্ষেত্রে দুইটা ঘটনা এ আর বি। তো মনে করি নমুনা ক্ষেত্র এস এ দুইটি ঘটনা এ ও বি, দুইটা ঘটনা কনসিডার করলাম। ঠিক আছে, এখন যেহেতু কনসিডার করতেছি, তাহলে এদের কি একটা সম্ভাবনা থাকবে, এরা একসাথে ঘটতে পারবে। দুটি ঘটনা এ আর বি নিয়েছি, যেখানে যেখানে প্রবাবিলিটি এ নট ইকুয়াল টু জিরো, মানে এ ঘটনাটা ঘটতে পারবে, তার একটা সম্ভাবনা থাকবে। এটা অসম্ভব ঘটনা না, এটা অনিশ্চিত ঘটনা। আর প্রবাবিলিটি বি, সেও ঘটতে পারবে, জিরো না। ঠিক আছে, তাহলে যেহেতু এ বি মান জিরো নয়, তার মানে তাদের একটা সম্ভাবনা আছে। এটা মানে কি? এটা মানে বোঝায় যে ঘটনাদ্বয় অনিশ্চিত ঘটনা, মানে তাদের একটা সম্ভাবনা আছে, হ্যাঁ, ঘটতে পারবে। আমরা প্রমাণের দিকে যাচ্ছি, আস্তে আস্তে কি যাচ্ছি, প্রমাণের দিকে যাচ্ছি। গেল। এখন যদি তারা কি হয়, বর্জনশীল হয়, যদি কি হয়, বর্জনশীল হয়, তাহলে ওরা একসাথে কখনো ঘুরতে পারবে না। মাথা রাখি, যদি তারা বর্জনশীল হয় তাহলে কখনোই একসাথে ঘটবে না। আচ্ছা, তাহলে একটু দেখেন তো আমি কথাই বলতে পারি কিনা। আর যদি স্বাধীন হয়, যদি এ ও বি স্বাধীন ঘটনা হয়, তাহলে এটা কথা আমরা শিখছি যে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি, ঠিক না? এখন প্রবাবিলিটি এ এটারও একটা মান আছে, প্রবাবিলিটি বি এটারও একটা মান আছে, মানে এটা নন জিরো না, এটা জিরো না, তার মানে এটা ঘটতে পারে। তার মানে এদের একটা নন জিরো ভ্যালু আছে, মানে এটা মান আছে। এই মান দুটো গুণ করলে সেটা নিশ্চয়ই আরেকটা নতুন একটা মান আসবে। তার মানে বলা যায় এই যে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, এটার একটা কি থাকবে, মান থাকবে।
লিখে দিচ্ছি। সুতরাং প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, এটা একটা মান থাকবে, মানে সেটা শূন্য হবে না। কেন হবে না? ওই যে আমরা এ প্রবাবিলিটি এ এরও একটা মান আছে, প্রবাবিলিটি বি এরও একটা মান আছে, শূন্য না তারা। হ্যাঁ, সেই জন্য প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এরও একটা মান থাকবে, সেটা শূন্য হবে না। আচ্ছা, এটা গেল। এখন যদি এ আর বি বর্জনশীল হয়, এখন যদি কি হয়, এ আর বি বর্জনশীল হয়, তো বর্জনশীল হলে তারা তো একসাথে করতে পারবে না। আবার এ ও বি বর্জনশীল ঘটনা হলে ওদের মধ্যে কিন্তু কমন কোনো উপাদান থাকবে না, মানে তারা একসাথে কখনোই ঘটতে পারবে না। তার মানে কি, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু কত হইতে হবে? জিরোই হইতে হবে। এখন তুমি আমাকে বলো, এই যে এখানটাতে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর মান বলছে জিরো হবে না, যদি সে স্বাধীন হয় তাহলে এটা মান জিরো হতে পারবে না। আবার নিচে বলছে কি, বর্জনশীল হলে এটার মান কি হতে পারবে না, শূন্য হইতেই হবে, যে নন জিরো হওয়া যাবে না, শূন্য হইতে হবে। ও বলতেছে শূন্য হইতে পারবে না, ও বলতে শূন্য হবে। তাহলে একটা ঘটনা এট এ টাইম শূন্য আবার শূন্য নয়, এটা তো হইতে পারে না। হয় সে শূন্য হবে, না হলে শূন্য নয় হবে। আর শূন্য নয় হলে সেটা স্বাধীন হবে, আর শূন্য হলে সেটা বর্জনশীল হবে। তাহলে আমাকে যে কোনো একটা চুজ করতে হবে। তো যেহেতু আমি দুইটা এট এ টাইম নিতে পারবো না, এখানে আমি বলতে পারি দুইটা ঘটনা এট এ টাইম স্বাধীন আবার বর্জনশীল হতে পারে না। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা ডিসিশনটা পেয়ে গেছি। তো এটার সংজ্ঞা দিলাম, ধরো এটা ১ নাম্বার সমীকরণ, এটা ২ নাম্বার সমীকরণ। তো বলে দিচ্ছি যে সুতরাং ১ ও ২ হতে আমরা কি পাচ্ছি, যে কোনো একটা সঠিক। ২ হতে আমরা কি পাচ্ছি, যে দুইটি ঘটনা, প্রশ্নের সাথে মিলে লিখবো, প্রশ্নে যা বলবে তার সাথে মিলাবো, যে স্বাধীন ঘটনা কি বর্জনশীল হতে পারে কিনা। এটা বলছে, হ্যাঁ, স্বাধীন ঘটনা কি বর্জনশীল ঘটনা হতে পারে, এটা। তাহলে আমি বলবো কি, অতএব স্বাধীন ঘটনা বর্জনশীল ঘটনা হতে পারে না। কেন পারে না? ওই যে বললাম তোমাকে, যে এট এ টাইম জিরো আবার এট এ টাইম নন জিরো তো হতে পারে না, হয় আইদার জিরো হবে অর নন জিরো হবে। তাহলে যদি নন জিরো হয় তাহলে কখনো জিরো হবে না, মানে বর্জনশীল হবে না। তাহলে আমরা কি বলতে পারি, যে দুটি স্বাধীন ঘটনা কখনোই বর্জনশীল হতে পারে না। তবে দুইটি স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে না, কখনোই। ধরে এমসিকিউ তো আসে, হতে পারে না। যদি অনুধাবনে আসে আমরা এতটুকু লিখবো, আর যদি এমসিকিউতে আসে জিজ্ঞেস করবো যে কোনটি সঠিক, যে দুইটি স্বাধীন ঘটনা বর্জনশীল হতে পারে কি পারে না, তুমি উত্তর দিবে কি পারে না। ঠিক আছে, গট ইট। তাহলে এই পাঁচটা আমাদের শেষ। এবার আসেন পরেরটা, আমরা একটু দ্রুত করব, যেহেতু আমাদের অনেকগুলো করতে হবে। কি বলছে, ছক্কায় দুই দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া ঘটনা সম্ভাবনা নির্ণয় করো। তো ছক্কা আমরা আগে নিক্ষেপ করব, ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটা বের করব, তারপর বাকিটাতে যাবো, কেমন? তো চাইলে কেউ যদি লিখতে চাও, লিখতেছো, এটা লিখো, আমি একটু কমেন্ট করে নিই, এ ফাঁকে লিখে নাও। স্ক্রিনশট নিয়ে নাও না হলে। ওকে, তাহলে আমরা পরটাতে চলে যাই। বলছে কি আমাদেরকে, যে ছক্কায় কি হতে হবে, বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের নমুনা ক্ষেত্রটা অঙ্কন করতে হবে। তো নমুনা ক্ষেত্র অঙ্কন করবো, আগে বলতে হবে আমরা কি কি নিক্ষেপ করছি। এখানে নিক্ষেপ করছে মুদ্রা ও একটি ছক্কা, একটি মুদ্রা একটি ছক্কা। তো আমরা কি করবো, একটি মুদ্রা একটা ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করে ফেলবো। চলো, গ নাম্বার। তাহলে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র নিম্নরূপ। আমরা নিচে এটা আগে আঁকবো। তো চলেন, দুই, তিন, চার,
মুছে ফেলি যেহেতু এক্সট্রা আসছে। তাহলে আমরা একদিকে দিব ছক্কার ফলাফলগুলা 1 2 3 4 5 6। একদিকে দিব মুদ্রা, হেড আর টেল। তাহলে আমরা দুটো যদি মিলাই লিখি তাহলে কি হতে পারে? 1H হতে পারে, 1 টেল হতে পারে। মানে কি? এটা তারা বুঝাচ্ছে যে মুদ্রায় হেড আসছে, ছক্কায় 1 আসছে। ঠিক আছে, এরকম। এরপরটা আসুন, 2H, 3H, 4H, 5H আর 6H। তারপরে 2T, 3T, 4T, 5T, 6T। ঠিক আছে, তাহলে এখানে বলো তো দেখি নমুনা ক্ষেত্র, হ্যাঁ নমুনা বিন্দু কয়টা হয়েছে? এনি গেস? কে বলতে পারবে? দেখে বলা উচিত। ছক্কা আর এখানে মুদ্রা, তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে কয়টি? 6 দুগুণা 12, 12টি। কেমন? নমুনা বিন্দু কয়টি মোট? 12টি। আচ্ছা, নমুনা বিন্দু, তাহলে নমুনা ক্ষেত্র তো পেয়ে গেছো। নমুনা বিন্দু আমি জিনিসটাকে এইভাবে লিখি, ধরো এন অফ এস, এন অফ এস সমান হচ্ছে 12টি। ঠিক আছে, এখন আমাকে ওরা কি বলছে যে ছক্কায় কি পেতে হবে? ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। মুদ্রায় কি করছে? ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ছক্কায় কি হতে হবে? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যাগুলা। তুমি দেখো তো, এই যে এখানে এরা এরা জোড়, জোড় দেখো, এই জোড়। তাহলে মোট কয়টা আছে? 6টা, তাই না? তাহলে আসেন আমরা একটা ঘটনা ধরে নিই, যে মনে করি ছক্কায় ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা এ। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনাটাকে ধরলাম এ। তাহলে এ এর অনুকূলে ফলাফল কারা কারা? তাহলে এ এর অনুকূলে, তাহলে আচ্ছা, এ এর অনুকূলে ফলাফল আমরা এবার লিখে ফেলি। তাহলে এ একটা সেট চিন্তা করো। তাহলে সুতরাং এ সমান কি কি থাকছে? 2H, 2T, 4H, 4T, 6H, 6T। ঠিক আছে, তাহলে বলো তো এখানে এন অফ এ কত? মানে এর মধ্যে কয়টা উপাদান আছে? 6টা। ঠিক আছে, তাহলে আমরা বের করবো কি সম্ভাবনা? তাহলে প্রবাবিলিটি এ, পরে এ কি বলছি? উপরে থাকবো অনুকূল সংখ্যা। তাহলে অনুকূল সংখ্যা ডিভাইড বাই মোট ফলাফল সংখ্যা। অনুকূল ফলাফল সংখ্যা, মোট ফলাফল সংখ্যা। অনুকূল ফলাফল আছে 6টা, মোট ফলাফল আছে 12টা। তাহলে কত হলো? হাফ। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। মনে থাকবে? শেষ। এটাও আমাদের শেষ হয়ে গেল। গুড। রিপ্লাই দেখছি আমি। আচ্ছা, এরপর আসেন। এরপর কি বলছে? যে 2 ভাইয়ের মন্তব্য সঠিক কিনা সম্ভাবনা ভিত্তিতে মতবাদ দাও। দেখো, এই যে বললাম। তাহলে মন্তব্য দুটো কি? একটা বলছে মুদ্রা হতে টেল পাইতে হবে, আর ছক্কা হতে বীজের সংখ্যা পাওয়ার ঘটনা। এভাবে বলছে। তো দুইটা ঘটনা, আমরা দুইটা ঘটনা বিবেচনা করে নিব। যেহেতু এ আগে ব্যবহার করে ফেলছি, নতুন দুইটা ঘটনাকে আমরা নতুন দুটো নাম দিলাম বি সি। তো একটাই কি দিব? মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনাটাকে বি ধরবো, আর এই মুদ্রা হতে এটাকে ধরলাম ধরো বি, এটাকে সি ধরবো। ঠিক আছে, ছক্কা হতে বীজের সংখ্যা পাওয়ার ঘটনা সি। তাহলে লিখে ফেলি আগে, লিখলে সহজ হয়ে যাবে। তাহলে গ নাম্বার, মনে করি মুদ্রা হতে, আমি একটু এখান থেকে দেখি, কারণ মুদ্রা হতে টেল ভাগ ঘটনা। আচ্ছা দেখি, তাহলে মুদ্রা হতে টেল পাওয়ার ঘটনা হচ্ছে তোমার বি।
আর ছক্কা হতে কি বললো, আরেকজন কি বলছে, ছক্কা হতে বীজের সংখ্যা বার করা। এই ধরনের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসবেই। ছক্কা হতে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনাকে আমরা সি ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখবো বি এর অনুকূলে ফলাফল সংখ্যা কে কে আছে, সি এর অনুকূলে ফলাফল সংখ্যা কে আছে, বলে আমরা দেখবো। তাহলে বি, একটু দেখো কিভাবে বের করতেছি, দেখো বি হচ্ছে কি মুদ্রা হতে টেল পাইতে হবে, মুদ্রা হতে টেল, আচ্ছা মুদ্রা হতে টেল, মুদ্রা টেল মানে এইচ, সরি হেড আর টেলের মধ্যে টেল দেখবা, শুধুমাত্র কি টেল, দেখো তো এই এরা কি তারা না, এই যে এরা সবগুলোতে টেল না, সবগুলো টেল আছে না, তাহলে কয়টা আছে, ছয়টা, কয়টা, ছয়টা। তো এই ছয়টা আমরা লিখি, চলো। তাহলে 1T 2T 3T, আমাকে মুদ্রায় টেল বলছে, সো আমার ছকে কি আসছে দেখার বিষয় না, 5T আর হচ্ছে 6T। তাহলে বলো n অফ বি কত হবে, আচ্ছা আমি এর পাশে লিখবো। সি এরটা বের করো তো দেখি, ছক্কা হতে বিজোড় বলছে, ছক্কা হতে বিজোড়, তো ছক্কা হতে বিজোড় মানে ছক্কাতে বিজোড় সংখ্যা থাকবে 1 3 5, এগুলো 1 3 5 এগুলো থাকবে। হ্যাঁ, তো ছক্কায় বিজোড় কোথায় কোথায় আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, মানে ছয়টা আছে, কয়টা আছে, ছয়টা। ছক্কায় বিজোড় 1 3 5 যুক্ত সবগুলো আমরা এখানে নিব, তাহলে লিখেন। তাহলে এখানে কি কি হচ্ছে, 1H 1T 3H 3T 5H 5T, ঠিক আছে। তাহলে পাশে একটু লিখে দিত, তাহলে n অফ বি কয়টা, ছয়টা, n অফ সি কয়টা, তাও ছয়টা। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে বি ইন্টারসেক্ট সি, আই মিন ওই দুইটা ঘটনার অনুকূল ফলাফলের মধ্যে কারা সাধারণ আছে, কমন আছে, সেটা বের করতে হবে। কেন করতে হবে একটু পরে দেখবা। তাহলে এখানে কমন কোনগুলো আছে, কমন কোনটা কোনটা আছে এটা দেখি। এই যে 1T 1T কমন আছে, গুড। তারপর 3T 3H নয় 3T কমন আছে, 5T আর 5T কমন আছে, ঠিক আছে। তাহলে মোট কমন আছে কয়টা বলো তো, তিনটা। কি কি, 1T 3T 5T। তাহলে আমি পাশে দিয়ে লিখি যে n অফ A ইন্টারসেক্ট B ইকুয়াল টু কত, 3, ঠিক আছে। এবার আমার কাজ হচ্ছে এই তিনটাকে ব্যবহার করে আমরা কি বের করব, সমানে বের করে ফেলবো ওদের, চলেন। সুতরাং প্রবাবিলিটি A সমান কত হবে, স্যার প্রবাবিলিটি A তো নাই, আমরা B ধরছি, তাহলে প্রবাবিলিটি B হবে n অফ B মানে অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল, তাহলে কত হবে, n অফ B হচ্ছে 6 ডিভাইড বাই মোট ফলাফল ছিল 12টা, তাহলে হাফ আসলো। তারপর আমরা প্রবাবিলিটি সি বের করে ফেলবো, মানে সি ঘটনাটা ঘটার সম্ভাবনা বের করতেছি, তো অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল, তাহলে কত হলো 6 ডিভাইড বাই 12, তাহলে এখানে হচ্ছে কত, হাফ। আর একটা আছে যে দুইটা একসাথে ঘটার সম্ভাবনা, আই মিন এখানে আমি একটু ভুল করছি না, এই জায়গাটাতে ভুল করছি, এখানে বি ইন্টারসেক্ট সি হবে, কারণ আমরা বি সি ধরছি, বি ইন্টারসেক্ট সি, তাহলে বি ইন্টারসেক্ট সি, তো এটা অনুকূল ফলাফল n অফ বি ইন্টারসেক্ট সি ডিভাইড বাই n অফ এস, তাহলে হচ্ছে কত 12, উপরে থাকছে 3, তাহলে হচ্ছে কত 1/4, ঠিক আছে। এখন আমরা কি করব, প্রবাবিলিটি বি আর প্রবাবিলিটি সি কে গুণ করব, তাহলে হাফ হাফ কত আসছে 1/4। এবার দেখো মজার বিষয়, তাহলে যেহেতু প্রবাবিলিটি বি ইন্টারসেক্ট সি সমান প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি সি সমান, তাহলে এই দুইটা ঘটনা কি হবে, স্বাধীন হবে। কেন, কারণ একটু আমরা শিখছি, একটু শিখে রাখি যে দুইটা ঘটনা স্বাধীন হলে, তাহলে এ ও বি দুইটি ঘটনা স্বাধীন হলে, এই কথাটা সত্য, মানে এই কথাটা হলেই তখন এই কথাটা স্বাধীন হবে। প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, আমি তারা একসাথে ঘটার সম্ভাবনাটা হবে আলাদা আলাদা করে ঘটার সম্ভাবনার গুণফলের সমান, ঠিক আছে। এই কথাটা সত্য, দুইটা ঘটনা স্বাধীন হলে এই কথাটা সত্য। তাহলে আমাদের এটা বেলায় যেহেতু এই যে আমরা সম্পর্কটা করতে পারছি, প্রমাণ করে দেখাতে পারছি যে দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা যা,
আলাদা আলাদা ঘটার সম্ভাবনাও তা। যদি দেখাতে পারছি তাহলে এটা কি স্বাধীন ঘটনা হবে। ঠিক আছে, এতে বুঝে গেছে। এটা এই টাইপসের ম্যাথ বারবার আসবে। তাহলে সুতরাং ঘটনা দুইটি আমরা নাম লিখে দিই। সুতরাং বি ও সি ঘটনা দুটি পরস্পর স্বাধীন ঘটনা। এরকম মন্তব্য করো, যাচাই করো, এগুলো কিন্তু বারবার আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের আরো একটা প্রশ্ন সলভ করা হয়ে গেল। তাহলে আমরা এটাও শেষ করলাম। এবার আসেন পরটাতে যাব। ওকে, স্ক্রিনে তোমরা যশোর বোর্ড 17-র একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্ন একটু পড়ি চলে। প্রশ্নটা কি বলছে? হামিদ দুইটি দেখি এর আগে শুরু করার আগে পোলাপাইন কি কমেন্ট করছে একটু দেখি। এই দুইটা ম্যাথ সলভ করেছি, কার প্রবলেম থাকলে একটু বলো। আচ্ছা, অনেকেই আনসার করছো, গুড। চলেন এবার যশোর বোর্ড 17-র প্রশ্নটা একটু খেয়াল করো। কি বলছে? হামিদ দুটি নিরপেক্ষ ছক্কা একত্র নিক্ষেপ করলো। কয়টা ছক্কা নিক্ষেপ করছে? দুইটা ছক্কা, অনেক বড়। আচ্ছা যাও, তাহলে তার বন্ধু মন্তব্য করে যে উক্ত পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা এবং উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা স্বাধীন। লেখেন আবার মন্তব্য দুইটা। তো মন্তব্যগুলো আমি একটু মার্ক করে রাখবো। প্রথমেই মন্তব্যগুলো মার্ক করে রাখলে আমার সুবিধা হবে। কি বলছে? উভয় পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা। তাহলে একটা মন্তব্য হচ্ছে উভয় উক্ত একই সংখ্যা পাওয়ার ঘটনা, এটা একটা মন্তব্য। আর একটা কি? উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা। তাহলে এখানে দুইটা ঘটনা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেন স্বাধীন করতে বলছে, তো আমরা আগেই বের করছি। তো দুইটা ঘটনা স্বাধীন প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে? যে দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা তারা আলাদা আলাদা ঘটার সম্ভাবনা গুণফলের সমান প্রমাণ করতে হবে। যদি করতে পারি দ্যাটস ইট, এটা স্বাধীন হবে, আদারওয়াইজ স্বাধীন হবে না। সহজ জিনিস, এটা কিন্তু বারবার আসবে, আমি বারবার বলছি এটা বারবার আসবে। তাহলে আসেন, তাহলে এখানে কতে কি বললো? নমুনা ক্ষেত্র বলতে কি বুঝো আলোচনা করছি। নমুনা ক্ষেত্রে কি বললাম? যে কোন দ্বৈত পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলকে নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। কোন দ্বৈত পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলের সেটকে বা ফলাফলকে নিয়ে গঠিত সেটকে দ্বৈত পরীক্ষা বলে। ঠিক আছে, এটা আমরা আগেই বলেছি। আচ্ছা, খ নাম্বার কি বলছে? মুখে মুখে বলে ফেলি, এগুলা কিন্তু আমি আমার লেকচার বুক বলো বা যে কোনো গাইড বই বা বইতে এগুলো আছে, এগুলো বুঝানোর কিছু আশা করি নাই। যেমন ধরো অনুধাবনমূলক প্রশ্ন আমি বুঝাবো। দেখো কি বলছে? কোনো একদিন বৃষ্টি হওয়া এবং না হওয়ার ঘটনার সমষ্টি কত? এক। সমষ্টি কত? এক। আর আমরা এটা জানি যে কোনো একটা ঘটনা ঘটা এবং না ঘটার সমষ্টি এক, এটা আমরা জানি, জানি কি না? তাহলে এ যদি হয় বৃষ্টি হওয়ার ঘটনা, তাহলে এ বার বা এ প্রাইম হচ্ছে বৃষ্টি না হওয়ার ঘটনা। তাহলে এটা আমরা জানি যে কোনো একটি ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা সমষ্টি তো এক থাকে। তাহলে এখানে এ দ্বারা আমি বলবো বৃষ্টি হওয়ার ঘটনা, আর এ প্রাইম এই বারটা হবে বৃষ্টি না হওয়ার ঘটনা। দুটোর সম্ভাবনার যোগফল কত? 1। ঠিক আছে, তো এটা কমন সেন্স অ্যাপ্লাই করে করে ফেলবেন, বা শিটে আছে দেখে নিতে পারবেন। শিটের পিডিএফ তো যারা ভর্তি হচ্ছে তারা ফ্রিতেই পাচ্ছে। আর যদি শিট বা হার্ড কপি কেউ কালেক্ট করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট natcourse.com-এ গিয়ে এনরোল করে নিতে, এটা কিনে নিতে পারবা, পারচেজ করতে পারবা। আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে natcourse.com, www.natcourse.com। এখানে গেলেও তুমি সেটা পাবা, www.natcourse.com। ওকে, তাহলে আসলে আমরা পড়াতে চলে আসি। গ নাম্বার কি বলছে? ছক্কায় প্রাপ্ত সংখ্যা দুটি গুণফল 12 হবার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা আগে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করব। তো চলেন নমুনা ক্ষেত্রটা অঙ্কন করে ফেলি।
দুইটি ছক্কা নিক্ষেপে পরীক্ষার নমুনা ক্ষেত্র নিম্নরূপ। দুইটি ছক্কা, স্যার আমি ছক্কা লিখিনি না। আচ্ছা, দুইটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র নিম্নরূপ। নমুনা ক্ষেত্র একটু বড় হবে, চলো আমরা এটা আঁকি, সমস্যা নেই, এঁকে ফেলি। দুইটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র কারা কারা পারি? অনেকেই পারে। আমরা এটা এঁকে নিই, একটু সময় নিচ্ছি। তোমরা নিজেরা একটু ট্রাই করেও খাতায় 1 2 3 4 5 6 নিজেরা খাতায় একটু ট্রাই করেন, প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আসেন আমরা এগুলো সংখ্যাগুলো লিখে ফেলি। তো প্রথম ছক্কায় 1 2 3 4 5 এবং 6। দ্বিতীয় ছক্কায় 1 2 3 4 5 এবং 6। তাহলে শেষেরটা আমার লাগছে না, চাইলে মুছে দিতে পারি। তাহলে এদিকে এটা প্রথম ছক্কা ধরলাম, আর উপরটাকে দ্বিতীয় ছক্কা ধরলাম। কেমন? এটা মানে এটা কি? এটা মানে হচ্ছে তুমি দুটো ছক্কা একসাথে নিক্ষেপ করছো তো। তো একটা ছক্কাতে কত উঠতে পারে, মানে দুটো ছক্কা উপরে যে পিটগুলা, যে কত আসতে পারে, এই প্রবাবল আউটকামটা আমরা এখানে ড্র করছি। তেমন হতে পারে প্রথম ছক্কায় তুমি 1 পেয়েছো, দ্বিতীয় ছক্কায় 1 পেয়েছো, হতে পারে। আবার 1 2 1 3 1 4 1 5 and 1 6 এরকম হতে পারে। আবার এমন হতে পারে 2 1, মানে প্রথম ছক্কায় 2 উঠলো, দ্বিতীয় ছক্কায় 1 উঠলো, এরকম 2 2 2 3 2 4। এভাবে করে আমরা পুরোটা কমপ্লিট করব। তো কমপ্লিট করে ফেলি, কেমন? সবাই নিজেরা খাতায় আঁকো, স্যার আঁকতে আঁকতে তোমরা এঁকে ফেলো। ফোর 1 4 2 4 3 4 4 4 5 4 6। তারপর হচ্ছে 5 1 5 2 5 3 5 4 5 5। এটা আমাদের কিন্তু পরবর্তীতেও লাগবে। তারপর 6 1 6 2 6 3 6 4 6 5 এবং 6 6 কমপ্লিট করলাম। তাই এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, কেমন? এটা অবশ্যই খাতায় আঁকবা। আচ্ছা, এত তো এখন আমার নমুনা বিন্দুর সংখ্যা কত? তাহলে মোট
নমুনা বিন্দুর সংখ্যা n of s সমান হচ্ছে 36। তো আমাদের কি বলছে? বলছে যে ছক্কায় প্রাপ্ত সংখ্যা দুটি গুণফল 12 হইতে হবে। হ্যাঁ? মানে উপরের সংখ্যা দুটো গুণ করলে 12 হইতে হবে। দেখি 12 অনুকূলে কারা, কারা আছে একটু দেখি তো। আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। তো কি, কি হয়? যেমন ধরো 2, 6 দুগুণা 12 এই। এই দুটো গুণগুলো কিন্তু 12 হয়। 6 দুগুণা 12। 3 4 12, তাই না? তারপরে 4 3 এটাও 12 হয়। তারপর আবার 6 2 এই যে এই 4টা। আর আছে? আর এমন কোন সংখ্যা আছে যে যেখানে 12 হবে, উপরের সংখ্যা দুটো গুণ করলে 12 হবে, এরকম কি আছে? তোমরা দেখতে পাচ্ছ? আমার মতে আর নেই। হ্যাঁ? নেই, 3 4 12, ওকে। নাই, 6 5, ওকে, ওকে, এই 4টাই আছে। তো আমরা একটা ঘটনা ধরে নিই। যে মনে করি এই ঘটনা ধরলাম, হ্যাঁ? মনে করি ছক্কায় প্রাপ্ত সংখ্যা দুটি গুণফল 12 হওয়ার ঘটনা এটা। ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের গুণফল 12 পাবার ঘটনাটাকে আমরা ধরলাম এ। ঠিক আছে? তাহলে এর অনুকূলে কারা, কারা আছে? এর অনুকূলে আছে কত? 4 3 আছে, 3 4 আছে, 6 2 আছে এবং 2 6 আছে। ঠিক আছে? কয়টা? 4টা। কয়টা? 4টা। তাহলে n of a সমান হচ্ছে কত? 4। তাহলে সম্ভাবনা বের করে ফেলি, চলো। সম্ভাবনা কিভাবে করব? অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফল 4, মোট ফলাফল হচ্ছে কত? 36। তাহলে 1/9। ঠিক আছে? আনসার হয়ে গেছে। ওকে? সহজ জিনিস। আসে এবার পরেরটা। পরে কি বলছে? আমরা এটা শেষ করে তোমাদের কমেন্টগুলো পড়বো। বলছে তুমি কি হামিদের বন্ধুর মন্তব্যের সাথে একমত? হামিদের মন্তব্য কি করছে? উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা আর উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা দুটি স্বাধীন কিনা। তাহলে আমরা ওই যে দুটো ঘটনাকে দুটো ঘটনা ধরে নিই। একটাকে বি ধরবো আর একটাকে সি ধরে নিই। কি বলো? তাহলে উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনাটাকে ধরলাম বি। আসেন লিখি। মনে করি উভয় ছক্কায় একই সংখ্যা পাবার ঘটনা ধরলাম বি। আর আটা দিলাম কি? ছক্কার উপরের, মিলে নি, মিলে 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 প্রশ্ন মিলে লিখবো। ছক্কায় উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদের যোগফল। উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদের যোগফল। প্রশ্নের সাথে মিলে লিখবা। উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হবার ঘটনা ধরলাম সি। ঠিক আছে? তাহলে বি সি উত্তর বা আমরা একটা দুটো সেট ডিফাইন করে দিয়েছি। সেট দুটো ডিফাইন করে দিলাম। এখন বি এর অনুকূলে ফলাফল কারা? তো দেখি বি এর অনুকূলে ফলাফল হচ্ছে কারা? 1,1, কারণ কি উভয় ছক্কায় তোমার একই সংখ্যা আসতে হবে। তাহলে সেটা 1 1 হতে পারে, 2 2 হতে পারে, 3 3 হতে পারে, 4 4 হতে পারে, তারপর আর কি কি হতে পারে বলো? 5 5 এবং 6 6 হতে পারে। ঠিক না? তাহলে আমরা পাশে দিয়ে লিখে রাখি n of b কত? n of b হচ্ছে 6। এরপর আসেন সি। সি কি বলছে? যে উভয় ছক্কা যে উপরে যে আমরা দুটো সংখ্যা পাবো, এদের যোগফলটা 3 দ্বারা বিভাজিত হবে। 3 দ্বারা মানে হচ্ছে কি? যোগফল 3 হতে হবে, 6 হতে হবে, 9 হতে হবে অথবা 12 হতে হবে। কি কি বলছি? 3 6 9 12 হতে হবে। যোগফল 3 6 9 12। এটা খুব সহজে বের করা যায়।
একটু দেখেন। হ্যাঁ, উভয় ছক্কায় একই সংখ্যাগুলো হচ্ছে এখানে, একটু দেখো তোমরা, এই জায়গা বরাবর আছে, দেখো এই যে দিকে আছে, এটা আছে, এই কর্ণ বরাবর, দেখছো কর্ণ বরাবরই পাওয়া যায়। আচ্ছা, এখন আমাকে বলছে কি উভয় ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল কিন্তু 3 দ্বারা বিভাজ্য, নাকি আমি কি ভুল বললাম? আম, 3, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য, এই যে 3 দ্বারা বিভাজ্য বলছে। তো 3 দ্বারা বিভাজ্য কত কত হয়? 3 হয়, 6 হয়। তাহলে আমি দেখবো যোগফল 3 হয় কিনা, যোগফল 6 হয় কিনা, 9 এবং 12, এগুলো আমি দেখবো। হ্যাঁ, তো দেখো আমি দেখাচ্ছি, খুব সহজে এগুলো বের করা যায়। তো দেখো এই যে দুইটা সংখ্যা, এই দুটো সংখ্যার যোগফল কিন্তু 3, খেয়াল করে দেখেন। আচ্ছা, এরপরে দেখো, এরপর যোগ করলে হবে 6। তাহলে এই দেখো এই বরাবর যদি আমি যাই, এদের যোগফল হচ্ছে তোমার কি 6। এরপর বলছে 9, তাহলে আমি 9টা পাবো এই বরাবর, দেখো এই বরাবর, এই বরাবর এরা পাবে সবাই যোগফল 9, আর এটা হচ্ছে শুধুমাত্র যোগফল কত? 12। এটা মিলাই নাও। আম, এদের যোগফল 3, 6, 9 এবং 12। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য বলছে, যোগফলটা কি হতে হবে? 3 দ্বারা বিভাজ্য হতে হবে। গান করার সময় নেই, কারা বলছে গান করেন? গান করার সময় আছে, পড়ায় করতে হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা একটু লিখি, একটু অনেক বড় হয়ে যাবে। তো তোমরা লিখে নিবা, আমি কাউন্ট করে নিই। হ্যাঁ, কাউন্ট করে নিই কয়টা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা এবং 12টা আছে। কেমন? 12টা, এই 12টা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, এই যে এখানটায় লিখতে হবে, এখানে এগুলো লিখে দিবা। হ্যাঁ, তাহলে এন অফ সি হচ্ছে তোমার 12। তো তার মধ্যে এবার আমাদের কি করতে হবে? কমনটা নিতে হবে। বি ইন্টারসেক্ট সি, কমন, তো কমনটা এখান থেকে দেখতে হবে না, তুমি দেখো আমি যখন এখানে যাবো, এখানে গেলে দেখবা কমন কোনটা কোনটা আছে, তুমি পেয়ে যাবা, খুব ইজিলি পাবা কমন কে কে আছে। আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, কমনটাকে আমরা অন্যটা কালার দিয়ে ফাইন্ড আউট করি, তো লাল কালি দিয়ে ফাইন্ড আউট করি। তো দেখো তো, এই যে এটা, এটা দুটোতেই আছে না? এইটা একটা আছে, আর আছে কোনটা? এইটা, এইটা দুটো কমন। হ্যাঁ, এই দুটো তোমার ওই যে বি সেটের মধ্যেও আছে, আবার সি সেটের মধ্যেও আছে, তাই না? তাহলে এই দুইটা কমন। সো আমার কমন আসতেছে কয়টা? 2টা। আর কোনটা আছে কমন? আশা করি নেই, লিখে দিই। কমন থাকবে 3 3, আর হচ্ছে 6 6, এদের হচ্ছে কমন। ঠিক আছে, তাহলে এন অফ বি ইন্টারসেক্ট সি সমান কত? 2। আসেন সমান বের করি। তো প্রবাবিলিটি বি সমান হচ্ছে কত? এন অফ বি ডিভাইড বাই এন অফ এস। তাহলে এখানে আছে কয়টা? 12টা না? এন অফ বি তে কয়টা আছে? আই থিঙ্ক 6টা আছে, 6, আর মোট থাকতেছে 36টা, 36। তাহলে রেজাল্ট হচ্ছে 1/6। তারপর সি, সি এর সম্ভাবনা বের করে ফেলি। এন অফ সি ডিভাইড বাই এন অফ এস। তাহলে এন অফ সিতে আছে কয়টা? 12টা, এখানে থাকবে 36, তাহলে 3। এবার আসবো আমরা বি ইন্টারসেক্ট সি। তাহলে প্রবাবিলিটি বি ইন্টারসেক্ট সি কিভাবে বের করবো? অনুকূল ফলাফল বি ইন্টারসেক্ট সি ডিভাইড বাই এন অফ এস, 2 ডিভাইড বাই তোমার এখানে থাকছে 36, তাহলে হচ্ছে 1/18। ঠিক আছে, আমরা এখন কি করবো? প্রবাবিলিটি বি আর সি টা আলাদা করে গুণ করব, গুণ করে দেখবো সেটা বি ইন্টারসেক্ট সি এর সমান হলো কিনা। হলে স্বাধীন বলবো, না হলে স্বাধীন বলবো না কিন্তু। 1/6 1/3, তাহলে 1/18 হচ্ছে আমার রেজাল্ট। তাহলে দেখো তো এটার সমান না? এই যে এই প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি আর প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি সি, এটা সমান তো। তাহলে যেহেতু probability B intersect C equal to probability B into probability C, তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং B ও C ঘটনাদ্বয়, অর্থাৎ বলতে পারি অর্থাৎ B ও C ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন ঘটনা, তাই না? পরস্পর স্বাধীন, পরস্পর স্বাধীন, দ্যাটস ইট, হয়ে গেল। তো দেখো তোমরা কিন্তু দুইটা একই জিনিস দুইবার ফেস করে ফেলছো, যে দুইটা ঘটনা স্বাধীন কিনা। দুইটি ঘটনা স্বাধীন কিনা সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেলা। আচ্ছা, তাহলে এইটাও প্রমাণ করা শেষ। তাহলে এই ধরনের জিনিস স্বাধীন কিনা এটা বারবার আসবে। আচ্ছা, আমরা এবার একটু
কমেন্টটা পড়ে নিই। কার কমেন্ট দেখি, কমেন্ট করেন আপনারা, কে কোত্থেকে দেখছেন কমেন্ট করে জানান। ইউটিউব ভিডিওটিকে আমরা পাবো, হ্যাঁ বাবা। এখানে যে বলছে মুদ্রা আর ছক্কা একসাথে নিক্ষেপ করা লাগবে, কিভাবে বুঝবো? আচ্ছা, প্রশ্নে তো বলা আছে যে একজন কি করলো, মুদ্রা আর ছক্কা একসাথে নিক্ষেপ করলো, প্রশ্নেই বলা আছে। ঠিক আছে, চলো আমরা পরবর্তীটাতে চলে যাই। আচ্ছা, হুম, অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় সমস্যা হচ্ছে। সমস্যা নেই, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, আশা করে সমস্যা হবে না। আমরা একটা কাজ করি, আমি আমাকে একটু রিমুভ করে রাখি, কারেন্ট আসলে আমরা আবার তোমার সামনে আসবো। এমনি দেখো, এবারে দেখা যায়। তো চলেন আমরা আমাদের পরবর্তী ম্যাথটা করে ফেলি। যশোর বোর্ড 17 আরো একটি সিকিউ আমরা দেখব। এখানে কি দেওয়া আছে? মিস্টার করিম তার কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বইয়ের বাহিরে অন্যান্য বই পড়ে কিনা তার উপর একটি জরিপ করে দেখলেন। তিনি দেখলেন 80% শিক্ষার্থী উপন্যাস, 70% শিক্ষার্থী বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং 52% শিক্ষার্থী উভয় ধরনের বই পড়ে। ঠিক আছে, তো এখন এটা আমাদের সলভ করতে হবে। তো চলেন সলভ করি। কতে কি বলছে, ঘটনা কি, ঘটনা কি বলছি, ঘটনার এটা কি বলবেন আপনাদেরকে, আপনাদের সহজে একটা সংজ্ঞা দিয়ে দিই, সেটা হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপসেট এক একটি ঘটনা। হ্যাঁ, নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপসেট এক একটি ঘটনা। এখানে লিখে দেই, নমুনা ক্ষেত্রের ঘটনা কাকে বলে? নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপসেট এক একটি ঘটনা। এরপর আসুন খ নাম্বার, কি বলছে, মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটি দ্রব্য পরীক্ষা কিনা যাচাই করো। মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটি দ্রব্য পরীক্ষা কিনা যাচাই করতে বলছে বা ব্যাখ্যা করতে বলছে। তো দেখো দ্বৈত পরীক্ষা কোনগুলো, আমরা দ্বৈত পরীক্ষা কাদেরকে বলি? যে সকল পরীক্ষার ফলাফলগুলো আমার আগে থেকে জানা থাকে, হ্যাঁ আগে থেকে জানা থাকে। তো তুমি বলো তো, মুদ্রা নিক্ষেপ পরীক্ষার ফলাফল তুমি কি আগে থেকে জানো? অবশ্যই জানো, হেড অর টেল হয়, তাই না? এবং প্রতিটা মানের বা প্রতিটা ফলাফলের একটা সম্ভাবনা থাকে, প্রতিটা ফলাফলে কি থাকে, সম্ভাবনা থাকে। এখন হেড আসার সম্ভাবনা হচ্ছে হাফ, টেল আসার সম্ভাবনা হাফ।
তাহলে প্রতিটা ফলাফল ঘটতেও পারে, নাও ঘটতে পারে, আসতেও পারে, নাও আসতে পারে। সো সম্ভাবনা থাকে। আবার তুমি যদি একবার একটা মুদ্রা নিক্ষেপ করো, তুমি কি বলতে পারবা যে অ্যাকচুয়ালি তখন যে নিক্ষেপ করার সময় বলতে পারবা যে এখন তোমার মুদ্রায় কোন পিঠটা উঠবে? তা কিন্তু তুমি বলতে পারবা না, তাই না? আর যদি বলতে না পারো তার মানে কি অনিশ্চিত। তাহলে এই যে আমরা জানি যে কোনো দলীয় পরীক্ষা এই যে শর্ত ৩ টা যদি থাকে, ৩ টা শর্ত যদি থাকে, ১ নাম্বার শর্ত হচ্ছে তোমার আম ওই পরীক্ষার ফলাফলগুলো আগে থেকে জানা থাকবে। এটা হচ্ছে একটা শর্ত। ২ হচ্ছে প্রতিটা ফলাফলের একটা কি থাকবে? সম্ভাবনা থাকবে। আবার নির্দিষ্ট একটা চেষ্টায় কোন ফলাফলটি আসবে তা নিশ্চিত করে বলা যাবে না। যদি এই ৩ টা বৈশিষ্ট্য থাকে তাহলে ওই ধরনের পরীক্ষাকে আমরা বলব দৈব পরীক্ষা। কি বলবো? দৈব পরীক্ষা বলবো। তাহলে মুদ্রা নিক্ষেপ পরীক্ষার বেলায় এই ৩ টা বৈশিষ্ট্যই থাকে বিধায় আমরা মুদ্রা নিক্ষেপ পরীক্ষাকেও দৈব পরীক্ষা বলতে পারবো। ঠিক একইভাবে তোমাকে যদি বলে যে ছক্কা নিক্ষেপ পরীক্ষা দৈব পরীক্ষা কিনা? তুমি তাও কিন্তু বলতে পারবা। কারণ তুমি যে ছক্কা নিক্ষেপ করো তুমি কিন্তু আগে থেকে জানো যে কি আসতে পারে। ১, ২, ৩, ৪, ৫, ৬ আসতে পারে। আবার প্রতিটা ফলাফল হচ্ছে কত 1/6 করে। বাট একবার যদি তুমি থ্রো করো তখন কোন ফলাফলটি আসবে তুমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবা না। সো দ্যাটস ওয়াই ছক্কা নিক্ষেপ পরীক্ষাও কিন্তু কি এক ধরনের দৈব পরীক্ষা। তাহলে একই রকম, হ্যাঁ? এটা আমাদের শিটে বিস্তারিত আছে। আচ্ছা। এবার আমরা চলে যাব কোনটা? যে গ নাম্বার। গ নাম্বারটাতে চলে যাব। উদ্দীপক আলোকে যেকোনো এক ধরনের বই পড়ার সম্ভাবনা। যেকোনো এক ধরনের বই পড়ার সম্ভাবনা। তো আমরা একটু চলেন এগুলাকে ধরে নিই যে যারা উপন্যাস পড়ে তাদেরকে আমরা ধরো A ঘটনা ধরবো, যারা কল্পকাহিনী পড়ে তাদেরকে আমরা B ধরবো। হ্যাঁ, এভাবে ধরে আমরা আগাই চলেন। খুবই সহজ এবং সুন্দর একটা ম্যাথ। তো মনে করি সকল শিক্ষার্থীর সেটটাকে আমরা আগে ধরি। সকল শিক্ষার্থী আচ্ছা। তাহলে যারা কি পড়ে? তোমার উপন্যাস পড়ে তাদের আচ্ছা যারা দিব না উপন্যাস পড়ার ঘটনা আসে। উপন্যাস পড়ার ঘটনা উপন্যাস পড়ার ঘটনা হচ্ছে ধরলাম A। আর কি হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বৈজ্ঞানিক কল্প কাহিনী পড়ার ঘটনাটাকে আমরা ধরলাম B। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখি তো। দেওয়া আছে কত পার্সেন্ট তোমার উপন্যাস পড়ে? প্রশ্নে দেখো তো। 80% উপন্যাস পড়ে। তাহলে 80%, ঠিক আছে? 80% মানে হচ্ছে 0.8। আর কত পার্সেন্ট তোমার বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ে? 70%। তাহলে এখানে লিখলাম 70%, 0.7। আর দুটি পরে কত পার্সেন্ট? দুটি পত্রিকায় পরে কত পার্সেন্ট? সেটা পরে তোমার 52%। তাহলে এখানে 0.52, ঠিক আছে? 0.52 হচ্ছে যে উভয় পরে। আচ্ছা, এবার আমাদেরকে বের করতে বলছে কি? বের করতে বলছে যে কোনো এক ধরনের বই পড়ার সম্ভাবনা। তো আসেন করে ফেলি। একদম সহজ। যে কোনো এক ধরনের বই পড়ার সম্ভাবনা, সেটা হচ্ছে এটা প্রবাবিলিটি A ইউনিয়ন B। সূত্র কি হবে? প্রবাবিলিটি A প্লাস প্রবাবিলিটি B। এটা কিন্তু আমরা জানি দুটো অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র। সেটাই আমি এখানে লিখছি। ওকে, কারেন্ট যেহেতু আসছে। আচ্ছা, তাহলে মানগুলো বসিয়ে দিই। 0.8, 0.7, 0.52 কত হয়? 0.8,
0.7 minus 0.52 0.98। তাহলে যে কোনো এক ধরনের বই, যে কোনো এক ধরনের, অন্তত এক ধরনের, হ্যাঁ এগুলো বললে এটা বের করবা। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, সেটা কত? 0.98। ওকে, গট ইট। এরপরটা কি বলছে? বলছে উদ্দীপক আলোকে উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়া ঘটনা দুটি স্বাধীন কিনা সম্মাননাপূর্বক মন্তব্য করো। আচ্ছা, আমি মানে এদিকে একটু ভুল করে বলছি মনে হয়। না 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 না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এক ধরনের, অন্তত একটি তো বলে না, এখানে বলছে যে কোনো এক ধরনের বলছে, তার মানে যে কোনো একটি। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু এভাবে না, এভাবে করব। একটু কারেকশন আছে স্যারেরা। যে কোনো এক ধরন মানে সেটা হইতে পারে শুধুমাত্র তোমার আহ, উপন্যাস, আর শুধুমাত্র কল্পনা কাহিনী, যে কোনো একটা। তো সেটা কিভাবে করবেন লিখেন। তাহলে শুধুমাত্র না বলছে, শাব্দিক কারণ একটু একটু লক্ষ্য রাখতে হবে, যে কোনো এক ধরনের, যে কোনো এক ধরনের বই। হ্যাঁ, যে কোনো এক ধরনের মানে হচ্ছে আহ, কেউ একজন মানে শুধুমাত্র উপন্যাস পড়বে, আর নাহলে শুধুমাত্র কি বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়বে। তো আমরা আগে বই করি যে শুধুমাত্র উপন্যাস পড়ার সম্ভাবনা, উপন্যাস পড়ার সম্ভাবনা, সেটা কি হবে? এটাকে আমরা এভাবে লিখি, উপন্যাস পড়বে, কি পড়বে না? বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়বে না। এটা কিভাবে বের করবো? প্রবাবিলিটি এ থেকে কমনটা বাদ দিয়ে দিতে হয়। এটা আমরা ক্লাসে কিন্তু আলোচনা করছি, এটা শিখাইছি। আচ্ছা, তাহলে 0.8 থেকে 0.52 বাদ যাবে, থাকবে কত? 0.8 মাইনাস 0.52, 0.28। আচ্ছা, আবার শুধুমাত্র বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার সম্ভাবনা, সেটা হবে কি প্রবাবিলিটি এ বার ইন্টারসেপ্ট বি। তাহলে এবার কার থেকে বাদ দিবা? প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, বসে দেন। তাহলে এটা ছিল কত? 0.752। তাহলে কি হবে? 0.7 মাইনাস 0.52, 0.18। তাহলে যে কোনো একটি বই পড়ার সম্ভাবনা হচ্ছে দুটো যোগ করে দিব। আর কেউ যদি বলে আমি শুধুমাত্র কল্পকাহিনী পড়ি, তাহলে সে একটাই পড়ছে। কেউ যদি বলে আমি শুধুমাত্র উপন্যাস পড়ি, তাহলে সেও কিন্তু একটাই বই পড়ছে। তাহলে যে কোনো একটি বই পড়ার সম্ভাবনা, দুটো যোগ করে দিবা, 0.28 প্লাস 0.18, 0.46। শেষ। মানে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে দুইটা ঘটনা স্বাধীন কিনা। হ্যাঁ, এটা কাজ কম একদম। কোন দুইটা ঘটনা বলছে? উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়া ঘটনা দুটি স্বাধীন কিনা। তাহলে যে দুটো ঘটনা বলবে ওই দুটো ঘটনাকে আমরা কি করবো, এর আগেও করছি যে ওদের একসাথে ঘটার সম্ভাবনাটা তাদের আলাদা আলাদা ঘটার সম্ভাবনা গুণফলের সমান হয় কিনা আমরা দেখবো। তো এখানে কিন্তু আমাদের এই তিনটা আসলে আলাদা করে বের করতে হবে না, এটা এখানে দেয়াই আছে। তো লিখি, চলেন। তাহলে এখানে প্রবাবিলিটি এ হচ্ছে 0.8, প্রবাবিলিটি বি হচ্ছে 0.7 মেবি,
তারপরে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি হচ্ছে 0.52। তাহলে এখন আমরা কি করব, প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি গুণ করব। প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি, দেখবো সেটা প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর সমান হয় কিনা। 0.8 ইন্টু 0.7, তো 0.56 হয়, ঠিক না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে সমান না, সমান। তাহলে যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি, তাহলে আমরা বলতে পারি কি যে অতএব এই ঘটনা দুটো কি না, স্বাধীন না। তাহলে সুতরাং এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন নয়, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এই যে স্বাধীন কিনা এই জিনিসটা বারবার বারবার আসতেছে, বারবার আসতেছে আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আরো একটা ম্যাথ সলভ করলাম, আরো একটা ম্যাথ সলভ করা হয়ে গেছে। এবার আমরা যাব পরের ম্যাথে। ওকে, স্ক্রিনে তোমরা আরো একটি ম্যাথ দেখতে পাচ্ছ। তো এটি হচ্ছে 18 সালের ম্যাথ, 18 সালে আসছে। সৃজনশীল প্রশ্নটা খেয়াল করো, কি বলছে, রফিক একটি বাক্সে 7টি সাদা, 5টি কালো, 3টি সবুজ বল। কয় রঙের বল আছে? 3 রঙের বল আছে। খেয়াল করো কয় রঙের বল আছে? 3 রঙের বল। 7টি সাদা, 5টি কালো, 3টি সবুজ। কয়টা বল তুলছে? 3টা বল তুলছে। হ্যাঁ, 3টা বল দুইভাবে কি করছে? চয়ন করছে। আচ্ছা, তার ধারণা কমপক্ষে 2টি কালো বল পাওয়া এবং সর্বোচ্চ 1টি কালো বল পাওয়া ঘটনা দুটি এক অন্যের পরিপূরক। পরিপূরক, সম্পূরক, সম্পূর্ণ, এই কথাগুলো বললে কিন্তু আমরা ওই যে যেটা বলছি ওটা ঘটনা যোগ করে দেখবো ওয়ান হয় কিনা, দুইটা ঘটনার সমান যোগ করে দেখবো ওয়ান হয় কিনা। তাহলে এখানে আরেকটা মার্ক করার মতো একটা ওয়ার্ড হচ্ছে এটা, পরিপূরক, ঠিক আছে? তাহলে একটু প্রশ্নটা পড়ে নেন, আমরা পরবর্তীতে আগাচ্ছি। ওকে, শুরু করে দিই। তাহলে এখানে কতে কি বলছে? বলছে যে তোমার পরীক্ষণ কি? পরীক্ষণ হচ্ছে যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটি কাজ বারবার করাকে আমরা পরীক্ষণ বলি। নির্দিষ্ট কিছু শর্তের অধীনে কোনো একটি কাজ বারবার বারবার করবা, হ্যাঁ, এইটাকে আমরা বলি পরীক্ষণ, ঠিক আছে? তাহলে এইটাও পারা হয়ে গেছে। তারপর খ নাম্বার, সম্ভাবনা সর্বোচ্চ মান 1, এটা প্রমাণ টাইপসের, এটা আমরা শীট থেকে দেখে নিবা, সরাসরি দেখে নিবা। হুম, আচ্ছা, স্বাভাবিক যে সর্বনিম্ন অসম্ভব ঘটনার মান কত? 0। আর নিশ্চিত ঘটনার মান কত? 1। তাহলে এর মাঝামাঝি থাকবে, 1-এর চেয়ে কখনো বেশি হবে না, আবার 0 থেকে কখনো কি হবে না, কম হবে না। তাহলে এটা এভাবেও আসতে পারে যে সম্ভাবনা মান নেগেটিভ হতে পারে না, বা সম্ভাবনা মান সর্বোচ্চ 1 হয়। এগুলো ব্যাখ্যা করা, এগুলো আমাদের শিটে আছে। যারা ক্লাস করছো, ক্লাস এগুলো আলোচনা হয়েছে, আশা করি বুঝতে পারছো। আমরা এখন মূলত এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে শেখা যে ম্যাথগুলো, সেগুলো প্রশ্নে কিভাবে আসে সেটা ধরতে জানা। তো চলো, এখানে একটা সুন্দর ম্যাথ আছে, ম্যাথটা শুরু করে দিই। বলের ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এখানে কয়টা বল আছে বলো তো? কয় রঙের বল আছে? 3 রঙের বল আছে। তো আমরা একটু লিখি তো এখানে, যে সাদা বল কয়টি? 7টি। কালো বল আছে তোমার 5টি। সবুজ বল 3টি। কেমন? তাহলে মোট বল কয়টি? মোট বল কয়টি? তাহলে মোট বল হচ্ছে তোমার 15টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে বল কয়টা উঠে নিয়েছে? 3টা বল উঠে নিয়েছে। কয়টা বল? 3টা বল।
দেখেন আমাকে বলছে রফিকে নির্বাচিত বল 3টি ভিন্ন রঙের। তো ভিন্ন রং হইতে হলে কি হইতে হবে? একটা বল সাদা হইতে হবে, একটা বল তোমার কালো হইতে হবে, একটা বল সবুজ হইতে হবে। কেমন? একটা একটা হইতে হবে। তো আমরা সেটাই করব। চলো। তো কার কে তুলছে এটা? রফিক। আচ্ছা, রফিকের নির্বাচিত বল 3 ভিন্ন রঙ হওয়ার সম্ভাবনা। তাহলে রফিকের নির্বাচিত বল 3টি ভিন্ন রঙের হবার সম্ভাবনা। সরাসরি করে ফেলি, চলো। সমান কত? নিচে থাকবে মোট বাছাই, মোট বল আছে 15টা, সেখান থেকে 3টা আমি বাছাই করতে পারবো। 15C3 উপায়। এখন আমার তো একটা বল সাদা লাগবে, একটা বল কালো লাগবে, একটা বল সবুজ। তাহলে তো আমার কি বলবো? ভিন্ন ভিন্ন হলো। তাহলে সাদা বল নিশ্চয়ই 7টা থেকে আসবে। 7টা থেকে একটা বল, একটার সুরাহা হয়েছে, আরো 2টা বল রয়ে গেছে। আর একটা বল আসবে কালো থেকে, কালো বল আছে 5টা। আর একটা বল সবুজ হতে হবে, সবুজ বল আছে 3টা। এই হচ্ছে আমার আনসার। সিম্পল। 3 নাম্বার পেয়ে যাচ্ছ। 7 গুণ 5 গুণ 3, 15C3। তো এখানে রেজাল্ট কত আসে? ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে ফেলবা। 3/13, 3/13, এটা হচ্ছে আমাদের আনসার। গেল। এরপরে আসে, এরপর কি বলছে যে রফিকের ধারণা, ধারণা কি করছে? ধারণা করছে যে কমপক্ষে 2টি কালো বল পাওয়া আর সর্বোচ্চ 1টি কালো বল পাওয়া। এটা আমরা মার্ক করে রাখি, হ্যাঁ? এটা মার্ক করে রাখি, লাল করে দিই। তাহলে এটা কমপক্ষে 2টি কালো বল, আর একটা বলছে তোমার সর্বোচ্চ 1টি কালো বল। বল উঠেছে কয়টা? বল উঠিয়েছে কয়টা বলতে পারবা? বল উঠেছে কিন্তু তোমার 3টা। তো 3টার মধ্যে কি কি হইতে পারে? ঘটনাটা এরকম করতে পারে না? দেখো তো, সবাই চিন্তা করো তো, আমি একটু দেখাই। বল 3টার মধ্যে এমন হতে পারে যে একটা বল কালো, 2টা বল কালো, 3টা বলই কালো, হ্যাঁ? এটা একটা কেস হতে পারে। আবার এমন হতে পারে 2টা বল কালো আর একটা বল যে কোনো রকম হতে পারে। আবার এমন হতে পারে যে একটা বল হচ্ছে কালো, বাকি 2টা বল সবুজ এবং সাদা যে কোনোটা হতে পারে। আর একটা কেস হতে পারে যেখানে কোনো বলই কি নয়, কালো নয়, কোনো বলই কালো নয়, এভাবেও তো হতে পারে, হ্যাঁ? তাহলে একটা হতে পারে কি 3টা বল কালো হতে পারে, 2টা বল কালো হতে পারে, অপর বলটা সাদা বা সবুজ, সাদা তো সবুজ নাকি, কালো আর সবুজ নাকি, কি বলতে দাঁড়াও, আমি একটু বলি। 2টি বল কালো, হ্যাঁ কালো। তাহলে কালো হলে বাকি 2টা বল সাদা বা সবুজ। তো এখানে হচ্ছে 3টে কালো, এখানে 2টা কালো, আর একটা কি সাদা বা সবুজ। সমস্যা নেই, আমার বিষয় হচ্ছে কালো, কালো বলটা নিয়ে আমার কথা বলতে বলছে। আবার হতে পারে কি 3টা বলের মধ্যে একটা কালো, বাকি 2টা যে কোনোটা সাদা যে কোনোটা সবুজ হইতে পারে, ডাজন্ট ম্যাটার। আমার ওখানে ইন্টারেস্ট না, আমার ইন্টারেস্ট হচ্ছে কোথায়? কালো বল খোঁজা। আর হতে পারে কোনো কালো বল নাও হতে পারে, কোনো কালো বল নাও উঠতে পারে। তো জিনিসটা এরকম, আমি কালো বলের সংখ্যাটা যদি চিন্তা করি, তো কালো বল কি হতে পারে? 0টি, 1টি, 2টি, 3টি, এরকম হতে পারে। তো আমাকে প্রথমে কি বলছে? বলছে যে উম, কমপক্ষে 2টি কালো বল। তো কমপক্ষে 2টি কালো বল বলতে বোঝায় 2টা আর 3টা, 2টা আর 3টা কেস, এই 2টাকে বোঝায় কমপক্ষে 2টি কালো বল। তবে কমপক্ষে 2টি কালো বল বলতে বোঝাবে যে 2টা কালো বল আবার 3টা কালো বল, এই 2টা ঘটনাকে আমাকে যোগ করতে হবে। আর আরেকটা কি বলছে সে, যে আর হচ্ছে সর্বোচ্চ 1টি কালো বল। তো সর্বোচ্চ 1টি কালো বল মানে হচ্ছে একের চেয়ে বেশি হওয়া যাবে না, মানে এই 2টা, 0 আর 1টি। ঠিক আছে? এই বিস্তারিত ব্যাখ্যা আমরা ক্লাসে দিয়েছি। তবে সলভ করে দিই। এখানে ব্যাখ্যা দিতে গেলে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে। এখানে মূলত হচ্ছে প্রশ্নগুলো পড়ে আমরা কিভাবে আনসার করবো সেটা শেখা। তাহলে আসেন। তো কি বলছে প্রথমে? প্রথমে আমরা হিসেব করব যে ঘটনা ধরে নিই, যে কমপক্ষে 2টি কালো বল পাওয়া ঘটনাটা একটাকে এ ধরে নিই, বি ধরে নিই বা লিখে নিই। যে মনে করি কমপক্ষে 2টি কালো বল
কমপক্ষে 2টি কালো বল পাবার ঘটনাটাকে ধরলাম এ, আর এটা ধরবো কি সর্বোচ্চ একটি কালো বল পাবার ঘটনা হচ্ছে বি ধরলাম। এখানে কিন্তু তোমাকে বলে নাই যে 2টি কালো বল পাওয়ার ঘটনা, এখানে বলছে কমপক্ষে 2টি কালো বল পাওয়ার ঘটনা। আবার বলে নাই যে শুধুমাত্র একটি কালো বল, বলেছে সর্বোচ্চ একটি কালো বল। সো সর্বোচ্চ অন্তত কথাগুলো কিন্তু আমরা আশা করি আমরা জানি, ব্যাখ্যাটা জানি যে অন্তত 2টি মানে 2 এর কমে না, 2 থেকে বেশি হইতে হবে। সর্বোচ্চ 2টি মানে হচ্ছে 2 এর চেয়ে বেশি না। হ্যাঁ, সর্বোচ্চ 2টা নিতে পারবা, 2 এর চেয়ে কম নিলে কোনো সমস্যা নেই। এরকম করে আমার যতগুলো পসিবল কেস আছে সবগুলো চিন্তায় আনতে হবে, ক্যালকুলেশনে আনতে হবে। তাহলে আসেন আমরা এখন কমপক্ষে 2টি কালো বল সেটা বের করি। তো প্রবাবিলিটি এ, তো বলছি কমপক্ষে 2টি কালো বলের মধ্যে কয়টা কেস আসে, এদিকে দেখো, এদিকে দেখো কমপক্ষে 2টা কালো বলের মধ্যে কয়টা আছে, 2টি কালো বল 3টি কালো বল, 2টি কালো বল 3টি কালো, 2টাকে আমার নিতে হবে, দুটোকেই নিতে হবে। তাহলে 2টি কালো আর এটা হচ্ছে কি 3টি কালো। এখন দেখো 2টি কালো বল উঠেছে কয়টা, 3টা, 3টার মধ্যে এখন আমরা এই কেসটাতে আছি এখন। তো 3টার মধ্যে 2টা কালো, তাহলে আরেকটা কি, তো এটা মনোযোগ দাও। তো আরেকটা কি, আরেকটা হচ্ছে সাদা বা সবুজের যে কোনো একটা। হ্যাঁ, আমার তো 2টা কালো, তো সাদা সবুজের মধ্যে বাকি 2টা। আসেন বসিয়ে দিই। তাহলে 2টি কালো বল, তাহলে আমরা টোটাল বল আছে 15টা, নিচে হবে মোট বাছাই 15C3। তার মধ্যে 2টা কালো, তো 2টা কালো বল কোত্থেকে আসবে, কালো বল কয়টা আছে, কালো বল আছে তোমার 5টা, ওই 5টা থেকে 2টা আসবে। আরেকটা বল এই যে একটা বল, এই বলটা সাদাও হতে পারে সবুজ হতে পারে, সাদাও হতে পারে সবুজ হতে পারে, তো এখানে যে কোনোটা আসে সমস্যা নেই। আমার কথা হচ্ছে কালো তো 2টা উঠলো, তাহলে এই বলটা আমার বাকি বলগুলা থেকে একটা আসলেই হলো। তো কালো বাদে বাকি বল আছে কয়টা, বাকি বল আছে আরো 10টা, তাহলে এই বলটা ওই 10টা থেকে যে কোনো একটা আসলে কোনো সমস্যা আমার নেই, শেষ হয়ে গেছে। এবার আসেন পরটা, 3টাই কালো, তো 3টে কালো বলতে এখানে কালো 3টাই আসবে করতে হবে, 5টা থেকে আসবে, এখানে তো অন্য কোনো বল নাই। তো 5C3, ঠিক আছে, হয়ে গেছে। এর যোগ করে দেন। তো আমরা এটাকে একটু যোগ করে ফেলি। 5C2 ইন্টু 10 15C3 ক্যালকুলেশন করে ফেলেন। 20 ডিভাইড বাই 91, ধরে এভাবে করি, ভেঙে ভেঙে করি, 10 10 আর 15C3 কত আসে, 455, 455, আর 5C3 আসবে 10, এখানে আসতেছে 100। এভাবে রেখে দেন, আমার মনে হয় ভালোই হবে, সামনে কাজে লাগবে, যোগ করতে গিয়ে কাজে লাগবে। হ্যাঁ, যোগ করতে গিয়ে কাজে লাগবে, তো যোগ করলে কত হয়, আর লসাগু করলে এখানে 455, এখানে 110, এবার রেখে দাও, কোনো সমস্যা নেই। এরপরে কি বলছে যে তোমার সর্বোচ্চ একটি কালো বল, তো সর্বোচ্চ একটি কালো বল বলা মানে হচ্ছে এটা, এই যে এটা 0 আর 1, 0 আর 1, মানে 0টি কালো আর একটি কালো, এভাবে আমি চিন্তা করবো। তো আসুন আমরা ওটাকে সর্বোচ্চ একটি কালো বলটাকে আমরা কি ঘটনা ধরছিলাম, ঘটনা ধরছিলাম বি, কি ধরছিলাম, বি ঘটনা ধরছিলাম। তাহলে এখানে কি হবে, 0টি কালো প্লাস একটি কালো। তো 0টি কালো মানে কি, সবগুলা কালো বাদে ভিন্ন ভিন্ন রং, তাহলে সেটা সবুজ বা সাদা যে কোনোটা হলেই হবে। তার মানে আমার 3টা বল বাকি 10টা থেকে এসেছে, কোনো কালো যে 5টা বল ছিল ওখান থেকে কোনো বল আসেনি। আর একটি কালো বলে বেলায় সেটা হচ্ছে ওই একটা বল আসবে 5টা থেকে, আর বাকি 2টা বল আসবে ওই কালো বল বাদে, সাদা এবং সবুজ মিলে যে 10টা আছে সেই 10টা থেকে 2টা আসবে। এই তো হয়ে গেল, এবার ক্যালকুলেশন করে ফেলি চলেন। 10C3, 10C3, 120, 455,
C2 গুণ 225 455, তাহলে কত হয় 345। ঠিক আছে, হ্যাঁ আমাকে বলছে এই দুইটা ঘটনা, এই যে এ আর বি ঘটনা দুইটা পরিপূরক ঘটনা বলছে। কি ঘটনা বলছে? পরিপূরক ঘটনা। তো আমরা কি করবো, এই দুটাকে যোগ করবো, করে আমরা 1 পাই কিনা দেখবো। হ্যাঁ, তাহলে এখন প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি যোগ করবো, তাহলে 110 455 দশমিক নেই, এগুলো সমস্যা নেই। তো এবার একটা সুবিধা আছে, মুখে মুখে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবা। তাহলে এখানে লসাগু একই হওয়ার কারণে 110 345, তাহলে যোগ করলে কি দাঁড়াবে, উপরে হয় 455, নিচেও 455, তাহলে হলো কত 1। তাহলে যেহেতু 1 হয়েছে, তাহলে এই দুটা ঘটনা পরিপূরক ঘটনা, যেহেতু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি ইকুয়াল টু 1, তাহলে সুতরাং এ ও বি ঘটনাদ্বয় পরস্পর পরিপূরক ঘটনা। ঠিক আছে, এটাও চলে আসলো। তাহলে সম্পূরক, সম্পূর্ণ, পরিপূরক এগুলো যদি বলে, ওই যে দুইটা ঘটনা পরিপূরক কিনা ওদের আমি যোগ করব, ওদের সম্ভাবনা কি করব, যোগ করব। যোগ করে যদি 1 পাই, তাহলে আমি বলবো পরিপূরক বা সম্পূর্ণ বা সম্পূর্ণ ঘটনা। ঠিক আছে, এগুলো একই মিল আছে, করতে করতে গিয়ে তুমি প্র্যাকটিস করে যাবে। এগুলো আমরা কিন্তু রেগুলার ক্লাসে আলোচনা করেছি, ভালোভাবে আলোচনা করেছি। এবং আমরা এই সবগুলো ম্যাথ, মজার বিষয় হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করতা কোর্স চলাকালীন যে স্যার সিকিউ প্রবলেম সলভ করবেন না। তো আমরা কিন্তু ক্লাসে ওভাবেই পড়াই যাতে করে তুমি নিজে নিজে যখন মানে ওই ক্লাসের মধ্যেই সকল সিকিউর প্রশ্নগুলো যাতে চলে আসে, ওভাবেই পড়া হয়। এবং এমনভাবে পড়াই সামনে বা আগামীতে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো মাথায় রেখেও কিন্তু আমরা ক্লাসে ওভাবে পড়িয়ে দিই। আমার শীটের মধ্যে দেখবা টাইপ ভিত্তিক ম্যাথ করা আছে। টাইপ ভিত্তিক ম্যাথগুলো কিরকম, যে একটা ম্যাথ থেকে কত উপায়ে কতভাবে প্রশ্ন হইতে পারে সেটা আমরা কিন্তু দিয়ে দিই। ঠিক আছে, তাহলে সামনে মানে যে পরীক্ষায় প্রশ্নগুলো আসছে সেগুলো তো পাবা কমন, প্লাস সামনেও যত রকমের কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, এই জন্য বলি, অবশ্যই অবশ্যই কি করবা, ক্লাস করবা। এগুলো তখন যারা ক্লাস করছো তার কাছে গেলে একদম ইজি। আসেন পরবর্তীটা চলে যাই। এবার আবার আমরা স্ক্রিনে আরো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। কি বললো, যে রিমা দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করছে। কি করছে, দুইটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করছে, বিশাল বড়। উপরে একবার করছিলাম, ওটা আবার নিয়ে আসতে হবে, বুঝতে পারছি। তো সে কি বললো, সে বলল প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা ও দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা দুটি অনির্ভরশীল। অনির্ভরশীল মানে হচ্ছে স্বাধীন, অনির্ভরশীল মানে হচ্ছে কি স্বাধীন। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা একদম সহজ। দেখো ক খ কিন্তু কমন চলে আসছে। নমুনা ক্ষেত্র কি জানি, পড়ে ফেলছি। মুদ্রা নিক্ষেপ পরীক্ষা, বিদ্যুৎ পরীক্ষা সেটাও আমরা পড়েছি। আচ্ছা, পড়লাম। তাহলে এখন গ নাম্বারে কি বলছে, যে দুইটি ছক্কা, ছক্কা দুটির উপর পিঠের সংখ্যা দুটির যোগফল 7 হওয়ার সম্ভাবনা, 7 হওয়ার সম্ভাবনা। তো গেস হোয়াট, পারবো কিনা? আমি এবার শর্টকাটে করতে পারি। হ্যাঁ, যে ধরো ছক্কা, উপরের সংখ্যা দুটির যোগফল 7 পাওয়ার ঘটনাটাকে ধরলাম এ, ধরলাম কেমন। তো এ এর অনুকূল ফলাফল কারা আছে, আমরা সেগুলা ওই নমুনা ক্ষেত্র আঁকার পরে, অবশ্যই নমুনা ক্ষেত্র আঁকবা, নমুনা ক্ষেত্র আঁকার পরে ওখান থেকে খুঁজে বের করবা। এই যে দেখো, আমি একটু উপরে যাই, দেখো আমরা অলরেডি একবার আঁকছি, যেহেতু এটা অনেক বড়, তো এই জন্য আমি তোমাদেরকে আগেরটা থেকে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, তো যোগফল 7 যোগফল 7টা কি দেখো তো, এটা না, এই যে আমি একটা হলুদ রঙের আঁকছি, এই যে এটা, এই দেখো তো, এগুলো সবগুলো যোগ করলে কত হয়, 7 হয় কিনা বলেন তো? 7 তো, এখানে কয়টা আছে, মোট 6টা আছে। দেখো 1 2 3 4 5 6, 7টা, 6টা আছে। তাহলে এই 6টা হচ্ছে আমার অনুকূল ফলাফল সংখ্যা। কি কি আছে, 6 1 5 2 এগুলো আছে, কেমন। তো আমরা লিখে ফেলি, চলো। এটা আবার লাগবে আমাদের
তাহলে এখানে কি কি হবে? 6 1 হতে পারে, 6 1, 6 আর 1 যোগ করলে কত? 2 হয়। 5 2, 4 3, 2 5, সরি আটা আছে, এবার দিই 3 4, তুমি দেখে দেখে লিখবা, মুখস্থ লেখার কিছু নেই। 2 5 আর এটা হচ্ছে 1 6, এই 6টা। তাহলে n অফ a সমান কত? 6। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে বলো তো? উপরে হবে n অফ a, নিচে হবে n অফ s। তাহলে উপরে 6, নিচে হচ্ছে 36। তাহলে 1/6 হচ্ছে আমার এই ছক্কা দুটি উপরে পিঠে সংখ্যা দুটির যোগফল 7 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। এখন রিমার কি মন্তব্য করছে? রিমা বলছে যে প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা। তো প্রথম ছক্কায় আমরা ধরলাম যে প্রথম ছক্কায় বলে যে মনে করি প্রথম ছক্কায় ওটা পাওয়ার ঘটনা একটা ধরে নেব, একটা ঘটনা ধরে নিব যে প্রথম ছক্কায় ও কি বলছে ওর সাথে মিলে মিলে বলি না, জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, জোড় সংখ্যা পাওয়ার প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, এটাকে ধরলাম এ, বি ধরলাম। হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে বিজোড় দ্বিতীয় সংখ্যায় বিজোড় পাওয়ার ঘটনা, বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা কত হবে? সি ধরলাম, কেমন ধরলো সি। তাহলে আমরা আমরা কিন্তু বলছি, আমি কিন্তু এটা যেহেতু বড় নমুনা ক্ষেত্রটা এই কোনো আঁকি নাই, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা আঁকবা, হ্যাঁ। তো আমি আগেরটা থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আমরা এখানে বি এর অনুকূলে ফলাফল সংখ্যা কয়টা, সি এর অনুকূলে ফলাফল সংখ্যা কোনটা, এটা আগে থেকে দেখে নিই, আগে থেকে দেখে আসি। তো এখানে কি বলতে, প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। তো প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা অনুকূলে কয়টা আছে ফলাফল দেখি তো। দেখো প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, তো প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা দেখো, প্রথম ছক্কা কোনটা দিয়েছি আমরা? এই পাশে না, এই পাশে দিয়েছি না, এই যে দেখো প্রথম ছক্কা এগুলা। তো প্রথম ছক্কা জোড় সংখ্যা পাওয়ার ঘটনাগুলো আমি তোমাদের একটু সিম্পলি দেখাই দিই। এখান থেকে এটা কালার নিই, এই দেখো, এই যে এইগুলো সবগুলো প্রথমটাতে কি আছে দেখো তো, জোড় আছে না, এইগুলা। তো মোট কয়টা বলো তো? মোট 18টা, মোট 18টা। তাহলে প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার অনুকূলে ফলাফল কয়টা আছে? 18টা আছে। আচ্ছা, এরপরটা আমরা একটু করে ফেলি। সি, সেটা বলছে দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা। তো দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনার অনুকূল ফলাফল আছে কি কি দেখো তো। এই যে এইটা আছে, এইটা আছে, তাহলে এখানে 12টা, এই যে 18টা, তাই না? এখানেও 18টা আছে। এখন এখানের মধ্যে কমন কয়টা আছে দেখো তো, কমন কমন ইন্টারসেক্ট করছে কয়টা দেখো তো। এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, তাহলে এখানে মোট কয়টা কমন হলো বলতে পারবা? 3টা কমন পড়ছে এখানে, 3টা, এখানে আবার 3টা, এই যে এগুলো কমন পড়ছে না, দুটোতেই এ করছে। তাহলে দেখো আমি একটু আবার রিভাইভ করে দিই, যে প্রথম ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, এই ঘটনার অনুকূলে ফলাফল আছে তোমার 18টা। দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনার অনুকূলেও ফলাফল আছে 18টা, এবং দুটারই কমন আছে। কমন আছে কয়টা? এরকম 9টা। কয়টা আছে? 9টা। এই যে আমি 9টা বড় বড় বক্স আঁকছি, ঠিক আছে, যেটা দুটোই ইন্টারসেপ্ট করছে। এটা কেন করছে কিছু পর এখন দেখো, এটা আমি এখন তোমাদের মিলিয়ে দিই। এই যে, তাহলে আমরা এখানে এই যে প্রথম ছক্কায় জোড় সংখ্যা বা ঘটনা বি এর অনুকূলে ফলাফল কয়টা ছিল সেগুলো আমরা লিখবো, সেগুলো আমরা এখানে লিখবো। কয়টা হবে এখানে? এন অফ বি কয়টা হবে? 18টা। একইভাবে সি, সি এর অনুকূল ফলাফলগুলো এখানে লিখবো, এবং আমি এখান থেকে কাউন্ট করে পাবো কয়টা? 18টা।
তারপর আমরা কি করবো, তাদের ইন্টারসেক্টটা বের করবো। কি বের করবো? ইন্টারসেক্ট, মানে কমন কয়টা আছে। কমন কয়টা পেয়েছিলাম মনে আছে? আমরা পেয়েছিলাম আম, আমার মনে হয় ভুলে গেছো তোমরা, 9টা। ঠিক আছে, এবার আমরা সম্ভাবনা বের করব। তো প্রবাবিলিটি বি, সেটা হচ্ছে n অফ বি ডিভাইড বাই n অফ এস। বি কত? আছে 18, আর এখানে হচ্ছে 36, তাহলে হাফ। তারপর আসেন প্রবাবিলিটি সি বের করব। তাহলে n অফ সি ডিভাইড বাই n অফ এস, n অফ এস। তারপর এখানে কত আসে? n অফ সি তে কত আসবে? 18টা। স্টিল 36টা, এখানে কয়টা হচ্ছে? 12টা হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করব? কমনটা নিব। কমনটা সমান বের করব। n অফ বি ইন্টারসেক্ট সি ডিভাইড বাই n অফ এস। কয়টা? 9টা। 36, এখানে 1/4 থাকে। তাহলে দেখো, আর আমরা যদি দুইটা গুণ করে দিই, এখন প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি সি সমান কত হচ্ছে? 1 বাই, এটা ভুল করছি, এটা 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 হাফ হবে। ওকে, হাফ ইন্টু হাফ, তাহলে কত? 1/4। দেখো তো, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি কি সমান হয়ে গিয়েছে, যে বি ইন্টারসেক্ট সি সমান প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি সি, তাই না? দুটোই সমান না? সমান। আচ্ছা, তাহলে এখানে যেহেতু সমান হয়েছে, আমরা বলতে পারি যে সুতরাং এই ঘটনা দুটো কি, বি ও সি ঘটনা তো অনির্ভরশীল বা স্বাধীন। ঘটনাদ্বয়, প্রশ্ন অনির্ভরশীল বলছে তো আমি ওটির সাথে মিলিয়ে বলবো, ঘটনাদ্বয় অনির্ভরশীল। খুব সহজভাবে এগুলো প্রুফ করা যায়, একই জিনিস বারবার করতে হচ্ছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, গেল, আমরা আরো একটা প্রবলেম সলভ করে ফেলেছি। আচ্ছা, এবার আমরা স্ক্রিনে আরো একটি ম্যাথ দেখতে পাচ্ছি 18 সালের, সেটা নিয়ে আমরা কথা বলি। তো দেখো, এটা আরো সহজ একটা ম্যাথ। সম্ভাবনা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। সম্ভাবনা কাকে বলে? আচ্ছা, আমরা একটু উদ্দীপক, এখানে পড়া কিছু নাই, উদ্দীপক এখানে পড়া কিছু নাই। এখানে এ ও বি দুটি ঘটনা, মান দেওয়া আছে। একজন শিক্ষক বললেন যে এই দুটা মান সমান নয়, কেমন? আচ্ছা, আমরা সেটাই করবো। প্রথমে কি বলছে? কতে সম্ভাবনা কি কিসে? হ্যাঁ, জ্বর আছে। আচ্ছা, তো এখন সম্ভাবনা কি, তারপর সম্ভাবনা ঋণাত্মক হতে পারে কিনা, যে ওই যে আগে বললাম সম্ভাবনা মান, ওই যে প্রশ্নটা আছে, সম্ভাবনা মান কত? 0 থেকে 1-এর মধ্যে থাকে, 0 থেকে 1-এর মধ্যে। সো দ্যাটস ওয়াই এটা মান কখনো ঋণাত্মক হবে না, 1-এর থেকেও বেশি হবে না, আবার 0 থেকে কম মানে ঋণাত্মক হবে না। ওই প্রমাণটা তুমি এখানে লিখে দিবে। তো আমরা মূলত গ আর গ নাম্বারটা করবো, কেমন? সম্ভাবনা কি এটা বলে দিই, তাও একটু শুনে নাও। সম্ভাবনা কি? সম্ভাবনা সংজ্ঞাটা লিখে দিবা। সম্ভাবনা কাকে বলে সেটা লিখবা, যে কোনো নমুনার ক্ষেত্রে সংঘটিত কোনো ঘটনার অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা, বা অনুকূল ফলাফল সংখ্যাকে মোট ফলাফল সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই ঘটনার সম্ভাবনা বলে। আবার বলছি, কোনো নমুনা ক্ষেত্রে সংঘটিত কোনো ঘটনার অনুকূল ফলাফল সংখ্যাকে মোট ফলাফল সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই ঘটনার সম্ভাবনা বলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মূলত ক খটা শেষ হলো। আমরা ক খ নিয়ে এত বিস্তারিত বলছি না, যেহেতু এটা সরাসরি আমাদের শিটে আছে, আমরা নিয়ে বিস্তারিত যাচ্ছি না। গ নাম্বারটা থেকে যাই, গ নাম্বারে আমরা এগুলো বের করে ফেলি, চলেন। কি কি দেওয়া আছে? খুব সবচেয়ে সহজ টাইপের একটা ম্যাথ, আমাদের শিটে কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ করে এগুলো দেওয়া আছে। দেওয়া আছে প্রবাবিলিটি এ সমান হচ্ছে 1/3, প্রবাবিলিটি বি সমান হচ্ছে 3/4, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 10/12। ঠিক আছে, এই মানগুলো আমাদের দেওয়া আছে। কি বের করতে বলছে?
প্রথমে হচ্ছে এ ইন্টারসেক্ট বি, খুব সহজ। আমরা সম্ভাবনার যোগসূত্র জানি, হ্যাঁ, অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র জানি, সেটা আমরা লিখে দিব যে আমরা জানি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। তো এই সূত্রের মধ্যে দেখো আমার সবগুলো মান জানা আছে, মান বসিয়ে দিলেই আমি যেটা চেয়েছে সেটা পেয়ে যাব। 10/12, 1/3, 3/4 প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। এই যে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বিটাকে আমি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এই পাশে থাকা 10/12 এটাকে আমি ও পাশে নিয়ে যাব, নিয়ে আসলাম। তাহলে আসেন লসাগু করি 12, তাহলে এখানে হয় 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 4, 9 আর এখানে 10, তাহলে 3/12। তাহলে কত হচ্ছে 1/4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, এরপর কি বের করতে বলছে, উদ্দীপক আলোকে এই দুটো মান আমাকে বের করতে হবে। তো চলেন অ্যাজ ইউজুয়াল বের করে দিই। এটা বলে শর্তাধীন সম্ভাবনা, কি বলা হয়, শর্তাধীন সম্ভাবনা। তো আসেন গ নাম্বার, সহজ, এ গিভেন বি নাকি, এ গিভেন বি, ওকে, এ গিভেন বি সূত্রটা কি মনে আছে কার কার, যেটা গিভেন থাকবে সেটা নিচে আর উপরে থাকে দুটার ইন্টারসেক্ট। তো মান নেই, চলো আমরা মাত্র বের করলাম 1/4, আর পরে বি দেওয়া আছে কত 3/4 মেবি, হ্যাঁ 3/4, ওকে। তো ভাগ থেকে গুণে আনলে উল্টায় যায়, 4/3, তাহলে হচ্ছে 1/3। এরপর আরো একটা জিনিসের মান বের করতে বলছে, প্রবাবিলিটি বি এ, তাহলে নিচে হবে এবার এ, উপরে হবে আবার দুইটার ইন্টারসেক্ট। তাহলে প্রবাবিলিটি এ কত দেওয়া আছে, প্রবাবিলিটি এ দেওয়া আছে তোমার 1/3, 1/3, আর এটা হচ্ছে 1/4, তাহলে 1/4, 3/1, তাহলে 3/4 হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দুটো কি সমান এখানে, হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি প্রবাবিলিটি এ গিভেন বি এর মান এবং প্রবাবিলিটি বি গিভেন এ এর মান কি সমান হলো, সমান হয়নি। তো ও মন্তব্য কি করছে, শিক্ষক মন্তব্য করছে কি সমান নয়, তাহলে শিক্ষকের মন্তব্যটি যথার্থ। তাহলে সুতরাং শিক্ষকের মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, এটাও করা হয়ে গেল, সহজ একটা প্রমাণ, সহজ একটা ম্যাথ দিলাম। পরেরটাতে চলে যাই। আসেন এবারটা দেখি। স্ক্রিনে দেখানো আছে, এই স্ক্রিনে আরো একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, সেটা কি যে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2। স্ক্রিনে দেখানো প্রশ্নটা একটু পড়ি। দৃশ্যকল্প 1 কি বলছে, 3টি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। কয়টা নিরপেক্ষ মুদ্রা, 3টা, মাইন্ড ইট, 3টা, এর আগে কিন্তু আমরা 3টা পাইনি। 3টে মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে, গুড। আবার দৃশ্যকল্প 2 কি বলছে, 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। এখন নিক্ষেপকারী মন্তব্য হলো কি, ফোটার সংখ্যার যোগফল 4 পাওয়ার সম্ভাবনা আর যোগফল 10 পাওয়ার সম্ভাবনা সমান। মানে ফোটা বলতে বোঝাচ্ছে যে
আমরা ছক্কা মারলে উপরে ডট ডট থাকে না, আমরা ওখান থেকে তো মান হিসাব করি, 2টা ডট থাকলে বললে 2, 3টা ডট থাকলে বললে 3, তাই না? এভাবে তো সংখ্যা তো আর লেখা থাকে না, ফোঁটা আকারে থাকে। সমস্যা নেই, সংখ্যা বলা যে কথা এখানে, ফোঁটাও একই কথা। সংখ্যা ফোঁটাকে নির্দেশ করে, ফোঁটা সংখ্যাকে নির্দেশ করে, কেমন? সেম জিনিস। আচ্ছা, কি বলছে কতে? ঘটনা কি বলছিলাম না যে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপসেট এক একটি ঘটনা। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপসেট এক একটি ঘটনা, এটা বলেছিলাম। খ নাম্বার, অসম্ভব ঘটনার সম্ভাবনার মান সর্বদা শূন্য। ইয়েস, তাহলে যে ঘটনা কখনো ঘটবে না সেটাকে আমরা অসম্ভব ঘটনা বলি, আর অসম্ভব ঘটনা আসলে অনুকূল কোনো ফলাফল থাকে না বিদায় সেটা জিরো থাকে। থাকে না বিদায় এটা জিরো ডিভাইড বাই সামথিং জিরো হয়ে যায়, ঠিক আছে? এটার ব্যাখ্যাটাও আমরা শীট থেকে দেখে নিবে। আচ্ছা, গ নাম্বার কি বলছে? দৃশ্যকল্প 1 থেকে কমপক্ষে 2টি মাথা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কমপক্ষে 2টি, তার মানে 2টি বা 2-এর চেয়ে বেশি, 2-এর কম না, 2-এর কম না, 2 থেকে বেশি হবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করতে হবে। কিসের নমুনা ক্ষেত্র অঙ্কন করতে হবে? 3টি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপের পরীক্ষায় নমুনা ক্ষেত্র রাখতে হবে। চলেন আমরা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটা এঁকে ফেলি। গ, তো 3টি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র। 3টি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটা কেমন হবে? একদিকে 2-4টা দিবা, একদিকে 3-4টা দিবা। তো 2টি নিক্ষেপ করলে হয় কয়টা? 4টা। একটা, 2টা, 3টা, 4টা। তাহলে এদিকে থাকবে 2টি মুদ্রা, আর এদিকে থাকবে 1টি মুদ্রা। তাহলে হেড, টেল। তো 2টা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র মনে আছে কি কি ছিল? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, ঠিক আছে? তাহলে আসো আমরা এক পাশ থেকে শুরু করি। এইচ, উপর থেকে নামবে এইচ এইচ, ডান পাশ থেকে আসলো, বাম পাশ থেকে আসলো এইচ, উপর থেকে নামলো টেল, এইচ টি এইচ, এইচ টি টি। আসো আবার টি, উপর থেকে নামলো এইচ এইচ, পাশ থেকে আসলো টি, উপর থেকে আসলো টি এইচ টি, টি টি এইচ, টি টি টি। এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। তো মোট নমুনা বিন্দু কয়টা তাহলে? মোট নমুনা বিন্দু এন অফ এস সমান হচ্ছে তোমার কয়টা বলো তো? 8টা। এন অফ এস কয়টা হবে? 8টা। মনে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? 8টা। তো আমাদের কি বলছে? ও বললো যে কমপক্ষে 2টি মাথা পাওয়ার সম্ভাবনা। কমপক্ষে 2টি মানে 2-এর চেয়ে কম না, 2টি আর 3টি, 2টি মাথা 3টি মাথা, এদিকে আমি কাউন্ট করব। তো 2টি মাথা কোথায় কোথায় আছে আমি একটু দেখি। 2টি মাথা আছে এখানটাতে, এখানটাতে 2টা এইচ, 2টা এইচ, 2টা মাথা শেষ, আবার 3টা মাথাটা নিতে হবে। তো কমপক্ষে 2 না, তাহলে 2 বা তার থেকে বেশি হবে, 2 বা তার থেকে বেশি। তাহলে আমরা এটা একটা ঘটনা ধরে নিব যে মনে করি কমপক্ষে 2টি পাওয়া ঘটনাটা এ, যে মনে করি কমপক্ষে 2টি মাথা পাওয়ার ঘটনা কি এ। তাহলে এর অনুকূলে ফলাফল কারা থাকবে? এইচ 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 এটা থাকবে, এইচ এইচ টি থাকবে, যে দাগ দিয়েছি দেখো, এইচ টি এইচ থাকবে, টি এইচ এস থাকবে, কেমন? এই যে 4টা ফলাফল আছে, কয়টা ফলাফল? 4টা ফলাফল। তাহলে এন অফ এ কত? 4। তো সুতরাং আমরা এই সম্ভাবনা বের করতে চাই, কত হবে?
n of a ডিভাইড বাই n of s, তাহলে n of a হচ্ছে 4, n of s হচ্ছে 8, তাহলে রেজাল্ট হবে হাফ। ঠিক আছে, সিম্পল। এরপরে আসেন পরটা কি বলছে। বলছে যে মন্তব্য করতে দৃশ্যকল্প 2 উপলক্ষে 2 এর থেকে আমরা মন্তব্য করব বা ওইটা যাচাই করব। কি বলছে মন্তব্যটা, ওখানে দুইটা ছক্কা নিক্ষেপ করছে একত্রে। তো দুইটা ছক্কা নিক্ষেপ করেছে, নিক্ষেপের মন্তব্য করছে কি যে ফোটার সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা যা তোমার 10 হওয়ার সম্ভাবনা তা। হ্যাঁ, ফোটার সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা এবং 10 হওয়ার সম্ভাবনা সমান। তো আমরা এদিকে একটা ঘটনা ধরে নিই। ধরো ঘ নাম্বার, যে মনে করি ফোটার সংখ্যার যোগফল 4 হবার ঘটনা ধরলাম বি, আর ফোটার সংখ্যার যোগফল 10 হবার ঘটনাটাকে ধরলাম ধরো সি। ঠিক আছে, তাহলে আমরা এখন নমুনা ক্ষেত্রটা আঁকবো, অবশ্যই আঁকবো। সো যেহেতু এটা বড়, সো এটা আমি আগেরটা থেকে দেখে আসবো, কিন্তু আমরা এখানে অবশ্যই নমুনা ক্ষেত্রটা আঁকবো, যে দুইটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটা আমাকে অবশ্যই আঁকতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু তোমার ভুল হবে। তাহলে আমরা বি এর অনুকূলে ফলাফলগুলো নিব, সি এর অনুকূলে ফলাফলগুলো নিব, নিয়ে আমরা কি করব, কাউন্ট করব যে এন অফ বি কত, তারপরে এন অফ সি কত। কেমন, এটা আমরা বের করবো, সিম্পল আগের নিয়মগুলা। আচ্ছা, তো দেখি দুটো সমান হয় কিনা। তাহলে বি কি বলছে এটা মনে রাখো তো, যোগফল ফোটার সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা, আর 4 হওয়ার ঘটনা আর 10 হওয়ার ঘটনা। তাহলে আমরা একটু ওই আগেরটাতে চলে যাই। আমরা এদিকে একবার করছি, সো এটা যেহেতু বড় স্যার বারবার আঁকছি না, আমরা আগের থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানটা দেখছো, অনেক বিশাল কাহিনী। তাহলে এখানে ফোটার সংখ্যার যোগফল 4 4, তো 4 এর মধ্যে কারা কারা আছে একটু দেখি তো। এই যে 4 আমি তো পেয়েছি। তাহলে এটা কালো রঙেরটা দিত। এই যে দেখো তো, দেখো তো, এই যে এই যে 4 না, কয়টা আছে, 3টা না, 3 1 2 2 3 3 3 1 3 1 2 2, এদিকে যোগ করলে 4 হয়। তাহলে এরকম কয়টা বিন্দু আছে, 3টা। কয়টা বিন্দু আছে, 3টা আছে। 10 এরটা একটু দেখি তো, 10এরটা এই দেখো দেখো দেখো, 6 4, এই যে এদিকে যোগ করলে কত হয়, 10 হয় না, দেখছো। তাহলে এখানে এই যে যোগফল 10, সেটাও আছে কয়টা, 3টা। তাহলে এখানে অনুকূল মানে ফোঁটা দ্বয়ের যোগফল 4 এরকম বিন্দু আছে 3টা, আবার ফোঁটার যোগফল 10 এরকম বিন্দু আছে কয়টা, 3টা। ঠিক না, তাহলে বোঝা যাচ্ছে সমান সমান হবে। আচ্ছা, আমি নিচে চলে যাই, এটা কিন্তু আঁকবা। হুম, এই কোথায় কোথায়, এখানে না, আরো নিচে, আরো নিচে। এই যে, তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কয়টা, 3টা, এখানে কয়টা, তাও 3টা। তাহলে প্রবাবিলিটি বি কত, n অফ বি, n অফ বি ডিভাইড বাই n অফ এস। n অফ বি কত, 3, n অফ এস কত, 36, তো 3 12 36। আচ্ছা, এবার সি এরটা করি। তাহলে সি এর অনুকূল ফলাফল কয়টা, মোট ফলাফল কয়টা, সি এর অনুকূল ফলাফল 3টা, মোট ফলাফল 36, তাহলে 1/12। আমরা দেখতে পাচ্ছি দুইটার মানে কিন্তু সমান। তাহলে আমরা বলছে কি, বলছে যে এই দুইটার সম্ভাবনা সমান হবে। সমান হয়েছে আসলে, সমান সমান হয়েছে, তার মানে মন্তব্যটা যথার্থ। তাহলে যেহেতু প্রবাবিলিটি বি ইকুয়াল টু প্রবাবিলিটি সি, তাহলে বলতে হয় সুতরাং মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, তাহলে আমরা অনেকক্ষণ ক্লাস নিয়েছি, মোটামুটি একটা আইডিয়া পেয়েছো আশা করে। তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আগামীকাল দেখা হচ্ছে সবার সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ।